বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান। শুনুন এবিসি রেডিও 89.2 FM। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্টস হেলো 8920 তে। সবসময় এই কথাটি বলেই শুরু করি, তো আজকেও এই কথাটি বলেই শুরু করছি। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। বরাবরের মতো আমার সঙ্গে জীবনের গল্প বলার জন্য একজন অতিথি আছেন। শীতের রাতে যারা কষ্ট করে কাঁথা মুড়ি দিয়ে কিংবা লেপ মুড়ি দিয়ে, ঢাকা শহরে আসলে ওরকম ভাবে শীত অনুভব করার কোনো সুযোগ নেই, তারপরেও ইট পাথরের শহর বাদে আমরা যদি বলি যে একটু ফাঁকা জায়গায় যারা মোটামুটি আছেন তারা কিছুটা হলেও শীত অনুভব করতে পারেন। এবং এই সময়টাতে আমি জানি, আমার মন বলছে যে কাঁথা মুড়ি দিয়ে কিংবা লেপ একেবারে মুড়ি দিয়ে কানে হেডফোন দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুনছেন। অনেকেই গোল হয়ে শোনেন, অনেকেই একসাথে বাজিয়ে, এরকম শুনেছি যে সাউন্ড বক্সে দিয়ে একসাথে গোল হয়ে শোনেন। যাই হোক, যে যেভাবেই শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের অ্যাপের মাধ্যমে, এবিসি রেডিওর অ্যাপের মাধ্যমে আপনারা শুনতে পারেন। মোবাইল অ্যাপ আছে এবিসি রেডিও, আপনারা চাইলে ওটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, গুগল প্লে স্টোর থেকে। তো যারা যেখান থেকে যেভাবেই শুনছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা শুরু করছি হ্যালো 8920 আরো একটি আনকোরা এপিসোড। এবং শুরুতেই আমার সঙ্গে কে রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হব। আপনি আপনার নামটা একটু বলেন। আমার নাম শারমিন শিখা দিয়া ইসলাম। দিয়া ইসলাম হিসেবে আমি পরিচিত। আচ্ছা, পুরো নামটা হচ্ছে শারমিন শিখা দিয়া ইসলাম। শারমিন শিখা দিয়া ইসলাম। তো দিয়া নামেই আমরা সম্বোধন করি আপনাকে। ওকে, বর্তমানে বয়স? বর্তমানে বয়স 25 বছর। 25 বছর। কোথায় থাকছেন আপনি? আমি বর্তমানে মোহাম্মদপুর শেখেরটেক। আচ্ছা, আর জন্ম জেলা? জন্ম মোহাম্মদপুরি জোহরি মহল্লা এলাকায়। ওকে, ফাইন। আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করি, অ্যাজ ইউজুয়ালি যেভাবে আমরা জীবনের গল্প তুলে নিয়ে আসি সেভাবেই শুনবো আপনার কাছ থেকে। তো দিয়া শুরু করুন, যেভাবে বলতে চান, একেবারে ফিল ফ্রি। আমি জোহরি মহল্লার এলাকায় আমার জন্ম। আমার বাবারও জন্ম ওইখানে। তো ওইখানে আমার আব্বু আম্মুর যে রিলেশনটা, বিয়েটা হয়, ওটা লাভ ম্যারেজ হয়। লাভ ম্যারেজ? হ্যাঁ। আমার আম্মু যখন এসএসসি পরীক্ষা দেয়, তখন আমার আম্মুর শেষ পরীক্ষার সময় আমার আব্বু আমার আম্মুকে জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করে। তো আমার আব্বুর ওইখানে আমাদের সবাই এক নামে চিনে। খুব ক্ষমতাশীল মানুষ ছিল, ওরা খুব ভয় পেত এলাকার মানুষ। তো আমার আমাকে স্কুল থেকে তুলে নিয়ে আসে, তো স্যারেরা কেউ কিছু বলতে পারতো না, তুলে নিয়ে এসে বিয়ে করে। বিয়ের বছর খানিক যাওয়ার পরে মানে আমার আম্মুর সংসারে আমি আসি। তখন আমার আব্বু তেমন একটা কাজকর্ম করতো না, বিয়ে করছে ঠিক, কিন্তু কাজকর্ম তেমন একটা করতো না, যেটাকে মানে ভাদাইমা বলে, ওই টাইপের ছেলে। তো আমার আম্মু যখন লিভার পেন হয়, তখন আমার আব্বুকে বলে যে আমাকে কিছু একটা করো। আমার আব্বু আমার আম্মুকে হসপিটালে নিয়ে যায়, ঢাকা মেডিকেল। ওইখানে নিয়ে যাওয়ার পর ওইখানে রেখা চলে আসে, জাস্ট ভর্তি করে দিয়া একটা আয়া সাথে দিয়া চলে আসে। হ্যাঁ, আমার বাবা চলে আসে। তো 3 দিনের মধ্যে আর কোনো খোঁজ খবর নেই। চলে আসার পর 3 দিন পর আমার আম্মু যেভাবেই হোক ওইখানে আমার নানা বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করে, তো ওদের ওইখান থেকে নিয়ে আসে। তো আসার পর আমার আম্মু আবার বাড়িতে যায়। যাওয়ার পর আমার আব্বু আসে ওইখানে, তো বলে কই ছিলে? এতদিন ছিলাম যেখানে ফিরেছিলাম। যাক, এরকম করতে করতে 6-7 মাস যায়। তখন আমার আব্বু হঠাৎ করে আরেকটা মেয়ে বাচ্চা, তো আমার আব্বু নিয়ে আসে, বলে এটাকে আমি পালক আনছি। মা আছে, বাবা নাই, তো আমার ভালো লাগছে, আমি নিয়ে আসছি। আমার তো একটা মেয়ে আছে, আমি এটারও পালাম, দুইটার একসাথে পালাম। তো যাক, ভালো কথা। তো মেয়ের নাম রাখবে কি? আমাদের মেয়ের নাম তো শারমিন শিখা রাখছি, বলে যে ওর নাম ওর সাথে মিলে এরকম স্মৃতি। তো যাক, ভালো কথা, স্মৃতিমণি রাখো। 4-5 মাস পর রাখার পর হঠাৎ করে ওই যে বাচ্চার মাটা, ওই আমার আব্বুর কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে যায়। অভাব ছিল, সমস্যা ছিল, তাই আপনার কাছে দিয়ে রাখছি, দিব না। তো আমার আম্মু বলে যে এই কয়টা মাস আমার কাছে ছিল, আমার মেয়েটা আমি যেভাবে লালন পালন করছি ওরও তো করছি, মানে একটা অন্যরকম মায়া হয়ে গেছে। তো আমার আম্মু দিতে চায় না, যে না, ওরা আমি কষ্ট হলো আমি রাখো। তার 2-2.5 বছর পর আমার একটা ভাই হয়, তো ওর নাম রাখা হয় সাইফুল ইসলাম সাগর। তো এরকম করতে গিয়ে আমার আব্বু, মানে ওই যে বললাম একদিন কাজ করলে 3 দিন করতো না। তখন আমার আব্বু খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করতো, তো যা স্যালারি পাইতো মানে মাস মোটামুটি কোন রকম চলার মতন, তো ওনার আর কিছু দরকার নেই। তো আমার দাদা দাদি যে ছিল, তো এরা আমার আম্মুকে তেমন একটা পছন্দ করতো না, কিন্তু আমার জন্ম নেওয়ার পর ওনারা মানে মাইনে নিচ্ছে, তো আমাকে খুব আদর করতো। তো আমার দাদা দাদি বলে যে তুই ঠিক মতো কাজকর্ম করে না, তো একটা মেয়ে হয়েছে, তো একটা ভবিষ্যৎ আছে, আমার কাছে দিয়ে দাও, আমরা পালি। আপনার কথা বলে? হ্যাঁ, আমার দাদু আমার কথা বলে। তো আমার বাবা বলে আচ্ছা ঠিক আছে, যাক ভালো, আমার মাথা থেকে বোঝা গেল, আমার বাবা বলে আমার মাথা থেকে বোঝা গেল, নিয়ে যাও। তো আমার দাদা আবার থাকতো নারায়ণগঞ্জ, 4টা সিএনজি ছিল, উনি কন্টাকে সিএনজি নিত।
মাসে এত টাকা তোমাকে দেবো, আর যা ইনকাম হবে তা আমার। 25-30টা সিএনজির দায়িত্ব ছিল, বাট ওনার নিজের 4টা ছিল। তো এরকম করে আমাকে ওইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে আমাকে আস্তে আস্তে ওনারা বড় করে লেখাপড়া করায়। তো যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন আমার আব্বু বলেন, না মেরে দিয়ে দাও, আমার মেয়ে আমার কাছে নিয়ে আসো। তো আমিও তো আব্বু আমার কাছ থেকে কত দূরে থাকি, আমারও তো ইচ্ছা করে বাপ মার ভালোবাসা পাইতে। তো আমি ওদের সাথে চলে যাই। তো আমার আব্বু মাঝখানে অনেকবার চেষ্টা করে দেখে যে আমার লেখাপড়ার খরচ তেমন একটা চালাতে পারে না, কাজ করে না, নিজের সংসারে চালাতে পারে না, আমার খরচ নেবে কিভাবে। তো সাধারণত করে কি আমার কয়েকদিন পর পর আমার দাদুর কাছে দিয়ে আসতে চাই যে তুমি ওইখানে থাকো, ওইখানে থাকলে ভালো থাকো, এখানে কষ্ট করতে হবো না। আমি খুব কান্নাকাটি করি, মানে এইখান থেকে আমার সাইকেলে করে বা গাড়িতে করে নিয়ে যায় আব্বুর সাথে, সারা রাস্তা যাই ভালো খুশি খুশি। বাট ওইখানে গিয়ে আব্বু যখন চলে আসতে চায় তখন আমি কান্নাকাটি, আমি এমন কান্নাকাটি করি মানে আব্বু আর থাকতে পারে না, আবার চলে আসি, হ্যাঁ আবার চলে আসি। এরকম করতে করতে কয়েকটা বছর যায়। তো জোহরি মহল্লায় আমার আব্বু যার রাজনীতিবিদ মানে এরকম কিছু একটা মধ্যে জড়িত থাকে। তো এক পর্যায়ে দেখা যায় যে একটা দ্বন্দ্ব হয় মানুষের সাথে। তো এমন একটা সমস্যা যে মানুষ এনার খুঁজে মেরে ফেলবো, হ্যাঁ। তো এই ভয়ে আমার আব্বু বলে, আমার দাদুরা বলে যে আমি আপনাদের কাছে চলে যাবো। বলে যে না আমি এখানে থাকতেছি না, আমি কেরানীগঞ্জ যাবো। বলে আমি আপনার সাথে যাবো। বলে না আমি তোমার নিবো না, তোমারে পালুম, তোমার বউ পালুম, বাচ্চা পালুম, মেরে তো আমি পালি, তা আরো বাড়তি খরচ আমি পারবো না। তো নেয় না। তো আমার দাদু কেরানীগঞ্জ চলে আসে। তো আমার দাদার সাথে তো আমি থাকি, দাদাদের সাথে আমি মোটামুটি ভালোই বুঝি। তো বলে আব্বা সব ছেড়ে দেন না, দরকার নেই, আসেন আমরা দাদাদের কাছে চলে যাই। বলে তো দাদাদি আমার নিবো না। আমার দাদাদি আমার খুব এতটা ভালোবাসতো, মানে আমি যা বলতাম তাই। হ্যাঁ, তো আমার দাদুকে আমি এক পর্যায়ে বলি যে দাদা যা আব্বু আমার ছাড়া ভালো লাগে না, আমার তোমার ছাড়াও ভালো লাগে না, আমি তোমাদের কাছে থাকুম, ওদের কাছে থাকুম, নিয়ে আসো এখানে। হ্যাঁ, তো আমার দাদাদি যখন কেরানীগঞ্জ অলরেডি তখন চলে যায়, তো এখানে চলে যাই আমরা। তো আমার দাদার তো সিএনজির ব্যবসা, সে অনেক টাকা ইনকাম করতেছে, যখন ইনকাম হইতেছে ভালো হইতেছে, আবার যখন গাড়ি নষ্ট হয় ঠিক করতে গেলে অনেক দানা হয়ে যায়, তো অনেক রকমের সমস্যা হয়। তবে হ্যাঁ আমার দাদু মানে সবকিছুর মাঝখানে মানে আমার যে চাহিদা গুলা, আমার কি লাগতো না লাগতো, আমার একটা ভালো কাপড় দিয়ে রাখার চেষ্টা করতো। আচ্ছা, হ্যাঁ, আমি যখন ক্লাস 9-এ, আমরা সাধারণত ক্লাস 9-এ উঠলে আমরা যে কোনো সাবজেক্ট নেই, আর্টস কমার্স, মানে ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, নিজে থেকেই। হ্যাঁ, নিজে থেকে অনেক খুব ইচ্ছা ছিল, মানে মানুষের দেখতাম, ডাক্তার দেখতাম, খুব ইচ্ছা ছিল। তো আমি বলছি যে আমি সায়েন্স নিবো, মানে যে কিন্তু এর মধ্যে যে কোনো নর্মাল একটা সাবজেক্ট বা ইচ্ছা নেবো তাও চলবো, বাট এইটাই হইতে হইব। তো আমার দাদু বলে যে দেখো তোমার বাবার যে অবস্থা, ডাক্তার হয় এগুলো কিন্তু খরচ কম না, এত খরচ চালানো আমাদের পক্ষে হয়তো সম্ভব না। হ্যাঁ, তুমি অন্য কিছু নাও, মানে পড়তে চাইতেছো, পড়াইতেছি, এটাই তো অনেক কিছু, তার মধ্যে আবার তোমার এত বড় ইচ্ছা, যাক ভালো কথা, কমার্স নি। এইচএসসি পরীক্ষা দিব, তখন পরীক্ষার ফি জমা দিতে হইব। তা আব্বু বলল আব্বু এতদিন তো দাদা দাদি চালাইছে, তুমি কিছু দাও। মানে ইন্টারমিডিয়েটের কথা বলছেন আপনি? না না, এইচএসসি। ওকে, ম্যাট্রিকের কথা বলছেন। তখন আপনি দাদার ওখানে থেকেই পড়াশোনা করতেন? হ্যাঁ, মানে তখন তো আমার আব্বু চলে গেছে, সবকিছু দিত, মানে হ্যাঁ দাদাই ভরণ পোষণ সবকিছু। মাঝে মধ্যে দেখা যায় আমার আব্বুর সংসার আমার দাদা চালাইতেছে। ওকে, তো এসএসসি পরীক্ষার সময় আপনি কিছু ডিমান্ড করলেন? হ্যাঁ, তো আমার বাবা বলে লেখাপড়া দিয়ে কি হইব, তুমি কি প্রধানমন্ত্রী হতে পারবা? যদি পারো তাহলে কত, তাহলে যেখান থেকে পারি চুরি করে দাঁড়ি করে কিডনি বেঁচে রক্ত বেঁচে আইনা দিব, পারবা? বাবা এরকম তো আমি পারবো না, আমি জানি না, আমি চেষ্টাও করবো পড়ার, তো আমার ইচ্ছা আছে লেখাপড়া করার। আমার বাবা ডাইরেক্ট না, কোনো পয়সা করে দিবে না, কোনো পয়সা করে দেবো না, পারলে পড়ো না পারলে নেই। আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগে, তো আমি খুব কান্নাকাটি করি, না খেয়ে থাকি অনেকটা, মানে আমার খুব কষ্ট লাগে। তো আমার দাদা যেভাবে হোক আমার মেট্রিক পরীক্ষা দেওয়ায়। তো আমার বাবা বলে যে পরীক্ষা দেওয়াইছেন, ভালো করছেন, আর কলেজে ভর্তি করার দরকার নেই, কলেজে ভর্তি হলে মেয়েরা খারাপ হয়ে যায়, এই ছেলেদের সাথে যাইবো, আড্ডা দেবো, এটা করবো ওইটা করবো, তো খারাপ হয়ে যাবো। দাদা বলে আসলে কি খারাপ হয়ে যায়? আমি বলছি দাদা এতটুকু বিশ্বাস রাখতে পারেন আপনি আমার উপর যে আমি এমন কিছু করবো না, জাস্ট আমি পড়তে চাই, আমার আগে বাড়তে দেন। বিশ্বাস করে না, না কিছুই হইতে পারবা না তুমি, যার বাপ ভালো না, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, সে আর কি হইব। আকতিমিকতি করার পর বলে আচ্ছা ঠিক আছে। তো আমার দাদার সাধারণত 4টা সিএনজি থাকে, মানে অবস্থাটা এমন একটা পজিশনে আসে যে বলেন একটা বিক্রি করে দেই, তো সামনের বছর দরকার হয় কিনা নিবো আরেকটা। তো বিক্রি করে দিলে অনেক টাকা আসে, তো আমরা আমার ভর্তি করো না, হাত টিপি, পা টিপি, মাথা টিপি, কত আদর আমার দাদুর, কত আদর। চিন্তা করুন ও পড়াশোনা করার জন্য কি পরিমাণ আকতি মিনতি। সাধারণত আমরা যেটা হয় যে বাচ্চারা কোনো কিছু শখের জিনিস পূরণ করার জন্য, দামি জিনিস পাওয়ার জন্য অনেক সময় এরকম করে, কিন্তু ওর কথা হচ্ছে আমাকে একটু
লেখাপড়া করাও। যাই হোক, বলুন তারপর। এত আদর দেখা মানে আমার দাদাও খুব অন্যরকম হয়ে যায়, বলে থাক পড়তে চায়, এত আগ্রহ তো পড়ে। তো যাকে আমার ইন্টার ভর্তি করে জিঞ্জিরা কালন্দি কলেজ যেটা বলে ওইখানে ভর্তি করে। যেমন আমরা এর মধ্যে আবার আরেকটা কথা, আমার একটা ক্লাস ফ্রেন্ড ছিল সাথী করার নাম, তো ও আবার সায়েন্স নিয়ে পড়ছে, বাট আমি নিতে পারি, তো কি হয়েছে পড়তেছি তো, এটি আমার কাছে অনেক কিছু। ওর যেই দিন যে সাবজেক্টটা না হইতো আমি করতাম ওই বইটা নিয়ে ওইটা নিয়ে পড়তাম। তো অনেক সময় দেখতাম যেমন না মোটামুটি ওর সাবজেক্টটা মানে ভালোই বুঝি। যাই হোক এরকম করতে করতে চলে যায়, ইন্টার ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিই, সেকেন্ড ইয়ারে যখন যাই আমার ফ্যামিলিতে এমন একটা হয় যে আমার আম্মু হঠাৎ মানে মিস্টেক হয়ে যায়, প্রেগনেন্ট হয়। তো প্রেগনেন্ট হওয়ার পরে আমার আম্মুর আর এমন সময় বুঝতে পারে যে এখন কিছু করার ক্ষমতা নেই। তো আমার আব্বুরে বলে যে এখন কি করার, বলে যা হয়েছে হয়েছে। তো আমার বারবার আমার আব্বু বলে আর পড়াশোনা দরকার নেই, বহুত করছো, কলেজে যাও, কি করো না করো আল্লাহ জানে। তো কলেজে থাকা অবস্থায় আমার একটা ফ্রেন্ড ছিল হাসান করে নাম, তো আমাদের বাড়ির পাশে থাকতো, অন্য কলেজে পড়তো, বাট কিন্তু আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। তখন এই জিনিসগুলো বুঝতাম না, এই জিনিসগুলো মাথায় থাকতো না, মানে প্রেম ভালোবাসা আমার খুব পছন্দ করতো। এই আকার ইঙ্গিত অনেক কিছু বোঝানোর চেষ্টা করতো, আমি ওরে মারতাম, শুধু মারতাম। তো আদর করে আমাকে সামিয়া বলে ডাকতো। সামিয়া? সামিয়া। তো আমার দিয়া নামটা আমার খুব পছন্দ। এটা কি মানে আপনার ইন্টারে পড়ার সময়? হ্যাঁ, পড়াশোনা ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, আমি বলি আমার এই নামটা শুট করে ভালো লাগে তোর, তো ডাক, সমস্যা নেই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি তো অন্য কোন রকম এরকম একটা নাম। কি নাম দিলেন? ও আমার নাম সামিয়া দেয়, তো আমি ওর নাম সামির দেই। সামির? হ্যাঁ, দুজন মিলে। মানে এটা কি ওই স্টেজে কি আলটিমেটলি দুজনের মধ্যে কি খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক নাকি অ্যাফেয়ার? মানে আমার তরফ থেকে বন্ধুত্ব, মানে ও আমাকে খুব পছন্দ করে, খুব পছন্দ করতো। মানে আমার তরফ থেকে ওরকম কিছু ছিল না, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বললাম যে পড়াইতে চাইতো না, আমার চিন্তা ভাবনা যে পড়াশোনা নিয়ে। এক সময় এমন একটা আসে যে শীত ছিল তখন, তো আমার প্রচন্ড জ্বর, আমার সামনে এক্সাম চলতেছে, আর সামনে এক্সামও না পড়লেও হয় না। তো রাতের বেলা পড়তেছি, তো আমার লাইট জ্বালা পড়তেছি, তো এক রুমের মধ্যে, তো আমার আব্বু বলে যে পড়া বন্ধ করো, ঘুমামো। তাই বলতেছে আব্বু আমার না শরীরটা খুব অসুস্থ, একটু পরে তো পরে লাইট নিয়ে অফ করে দিব, বলে না। তো আমার আব্বু করলে কি উইঠাই, মানে এত কথা বলার পর উইঠা আমাকে চর মারলো 2টা। তো আমি না খুব কষ্ট লাগছে, তাই বলে আচ্ছা ঠিক আছে তোমরা ঘুমাও, আমি বাইরে চলে যাই। যে বাসাটা থাকতাম বাসার বারান্দায় একটা ইট দিয়া টুলের মতন বানানো ছিল, তো ওইখানে লাইট জ্বালানো ছিল, ওইখানে বসে বসে পড়তেছি। আর শীত তো একটা কম্বল মুড়া দিয়া যেটা বলে আমি বসেছিলাম। তো এক পর্যায়ে সামির মানে হাসান ওর বাড়ির পাশ থেকে দেখতে পারে যে এত রাত্রে ওদের বাসার লাইট তো জ্বালানো থাকে না, প্রায় 12:30 বাজে। মানে ওই হাসানের বাসা আপনাদের বাসার পাশাপাশি ছিল? ওর রুমের বারান্দা দাঁড়িয়ে আমাদের রুমটা দেখা যেত। অনেক সময় আমরা ইশারা ওখানে কথা বলতাম। আমার আব্বু ছিল কি মানে খুব একটা অন্যরকম মানুষ, মানে টর্চারিং করাটা খুব পছন্দ করতো, আমার উপর খুব টর্চারিং করতো। তো দেখে আমার জিজ্ঞেস ডাকে, এই সামিয়া তুই এখানে কেন? পড়তেছি। চোখ নাই সাথে, আইসা আমার সাথে বসছে। তাই কি হইছে? আমি বললাম যে দেখ ঘরে পড়তেছি, আব্বুর কি মানুষ, আমার দেখ 2টা থাপ্পড় দিচ্ছে, পড়তেছি বলে। তো আমারে বলে আচ্ছা ঠিক আছে তুই পড়, আমি আছি তোর সাথে। আমি বলি না শরীরটা অনেক খারাপ, শরীরে জ্বর আসতেছে, আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে বাসায় গিয়ে ঘুমা। তো আমার জিজ্ঞেস করে তুই কিছু খাইছস? আমি বলি না আমি কিছু খাইনি। কেন খাস নাই? কেন? খাই নাই, ক্ষুধা নাই, এই কারণে খাই নাই। আমি আবার ওরা জিজ্ঞেস করছি তুই খাইছস? বলে না এখনো খাইনি। আমি যা খায় ঘুমা। না তুই আগে খা তারপর আমি খাবো, তুই খাইয়া বাইরে আমার একটু বলিস আমি খাইছি। আমি বলি না আমি খাবো না। বলে আচ্ছা ঠিক আছে তুই যতক্ষণ না খাবি আমিও খাবো না। তো আমার ও জানে যে আমি যেটা বলি ওইটাই করি, আমি খাই নাই, তো আমি না খাই শুয়ে গেছি। তো আমি আর এটা জানি না কথোপকথনগুলো কি আপনাদের সঙ্গে ফোনে নাকি ও চলে আসে? না, আমার বাসায়, মানে আমার বাসায় আসতো, মানে ছোট থেকে একসাথে বড় হইতো ওইখানে, তো কেউ মাইন্ড করতো না তেমন একটা। তো বুঝতে পারছে যে যদি আমি খাইতাম তাহলে আমি বেরোতে বলতাম যে আমি খাইছি, তা আমি গিয়ে শুয়ে পড়ছি। আমার আর মাথার মধ্যে ওই জিনিসটা নাই যে ও বলছে না খেয়ে থাকবো। তো সকালে উঠছি, যাক সকালে উঠে সকাল 7:30 বাজে আমি কলেজে যাওয়ার জন্য বের হই। যখন দেখি ও গেটের সামনে দাঁড়ায় আছে, তো আমার জিজ্ঞেস করলো যে কি রে রাত্রে তোরা কিছু বলছিলাম। আমি কি তুই রাতে খাইছিলে? না আমি খাইনি। বললাম তো আমি খাবো না, আমি ঘুমাবো। নিজেও খাও না আমারও খাইতে দেয় না। আমি তোর খাওয়ান কি আটকায় রাখছি? বলে তুই খাস নাই তাই আমিও খাই নাই। তুই এখনো এটা বুঝোস না যে তোর কতটা পছন্দ করি, কতটা ভালোবাসি, তোর জন্য না খেয়ে থাকি। আমি বলি এক রাত 2 রাত না খেয়ে থাকলে কিছু না, মানুষ মরে না। ও অনেক হাস্যকর ভাবে, ওর খুব কষ্ট লাগে যে আমি এই কথাটা বলছি। তো অনেকটা দূর আগে আবার এসে বলে ফান করছি রে,
আয় একসাথে যাই, আমার আগায় দিয়ে। তো সাধারণত দেখা যায় ওই যে আমার আব্বু আমার পড়ার খরচটা দিত না, তো আমার বাসা থেকে কলেজে যাইতে প্রায় 40-45 মিনিট সময় লাগতো। তো আমার আব্বু আমার কখন রিক্সা ভাড়া দিত না, কলেজে হাইটা যেত। তো ও জিজ্ঞেস করতো, এই তুই হাইটা যাস কেন, রিক্সাটা গেলিতে পারো। আমি বলি না রে, সকালে তো ব্যায়াম করতে পারি না কলেজে যাওয়ার লেগা, তো ব্যায়াম করে। তো এরকম করা অনেকটা দিন চলে যায়। ওই যে বললাম আমার প্রেগনেন্ট, হঠাৎ করে মানে আমার দাদার এমন একটা অবস্থা আসে। আমার দাদা জানি না কিভাবে, ওটা ওনার ব্যবসা, উনি জানে, জিজ্ঞাসা করতাম না কখনো। তা আমার দাদার এমন একটা সময় আসে যে আমার দাদা খুব অভাবে পড়া যায়, তার 2টা গাড়ি চুরি হয়ে যায়। তো চলাফেরা করতে খুবই কষ্ট হয়। মানে এমন দেখা যায় আমার কলেজের ফি, তারপর আমার বই খাতা যা কিনা লাগে ওটা আমার দাদা চালাতে পারতো না। তা আমার দাদা বলতো না, কারণ বললে আমার মনটা ভেঙে যাইব। তা বাবাকে অনেকটা জোর করতাম, যখনই পড়ার কথা বলতাম। আমার আব্বুর একটা ব্যাট ছিল, মানে মোটা, তো যদি কিছু বলতাম না, মানে হাতে তো দিত, ওই ব্যাটটা দিয়ে পিটাইতো। তা আমার যে ভাইটা ছিল না, ও খুব ভয় পেত এই মাইরগুলো দেখলে, আমার যেভাবে মারতো মাইরগুলো দেখলে, মানে ও ভয় আতঙ্ক হয়ে যেত। ও ভয়ে মানে কখনো আমার আব্বুর সামনে বাপ মাকে সাবধান করে, কখনো এই আবদারটা আমার ভাই করতো না। কারণ ওই যে ছোটবেলা থেকে দেখতো আমার বাবার এরকম একটা মন মানসিকতা। তো কোনো কিছু দরকার হলে দাদুরে বলতো না, তো আম্মুরে বলতো। তা আম্মু বলে যে আর কত পড়াশোনা করার দরকার নেই। আর এই জায়গার মধ্যে এমন একটা হয় যে না, আমার আব্বু তো মারধর, বললাম মারধর খুব শখ ছিল মারধর করার। তা আমার মারধর করতো, আমার আম্মুরও খুব মারধর করতো। তা আমার আম্মু যেহেতু প্রেগনেন্ট হয়, তো এই অবস্থায় মার খাওয়াটা আম্মুর জন্য সম্ভব ছিল না। তো আমার আম্মু নানু বাড়ি চলে যায়। তো এখন বাসায় আমি, দাদা দাদি আর আব্বু। তো দাদা দাদি যা রান্না করে আমার আর ওনাদের হিসাবে, হ্যাঁ, আব্বুর জন্য রান্না করতো না, তাই আব্বু খাইবো কোথেকে। তো বাসায় আসতো, সে বলতো খাওয়ান দে, ভাত দে। তো ভাত দিব কোথেকে, আর আপনি তো বাজার করেন নেই, আনেন বাজার করেন, রান্না করে দিই। তো দাদি রান্না করছে নিয়ে, তো দাদির কাছে গেলে দাদি দিত ধমক, আমি তোর লিগা রান্না করছি, তোর খাইতে ইচ্ছা করলে তুই খাইয়া যা, ওর লিগা কোনো খাওয়ান নেই আমার ঘরে, দিত না খাওয়ান। তার আব্বুর কাছে গেলে আব্বু দিত মাইর, তুই খাওয়ান আনোস নাকি, তোরটা নিয়ে মহা মুশকিলে পড়ে গেছে। এদিকে গেলে খাওয়ান দেয় না, এদিকে গেলে মাইর খেতে হয়। তো মাঝখানে ফাও খাইতেছি আমি মাইর। তো একদিন 2 দিন তো আব্বুরা আমি রাগারাগি করে, এক পর্যায়ে এমন একটা সময় আসে যে কথায় কথায় গায়ে হাত তুলে। তো বাড়ির যে মানুষ ছিল, দাদাদিরও বলতো যে শিয়ানা মেয়ের গায়ে হাত তুলে না, বাপে যদি হাত তুলে তো মেয়ের কপালে দুঃখ শেষ হয় না, তোর জন্য তোর মেয়ের কপালে অনেক দুঃখ হইব, তুই আর মারিস না। ওর কপালে দুঃখ নাই, ওর কপালে সুখী আছে যদি আমার কথা শুনে। তো এরকম করতে করতে এক পর্যায়ে দেখা যায় আমার আম্মু নানু বাড়ি চলে যায়। তো ওইখানে আমি বলি যে, ফোন করে যে মা আমার এরকম মারে, তুমি আইসা পড়ো। আমার আম্মু আসবো না। আর আমার মামা যে, উনিও খুব, মানে আমার নানুর ফ্যামিলিটা খুব শিক্ষিত, খুবই ভালো একটা পজিশনে আছে। তো ওরা মানে এই জিনিসটা খুব অপছন্দ করতো, খুবই অপছন্দ করতো মারধর করাই করা। আর আমার যে পড়াইতো না, এই জিনিসটা আমার মামা এদের খুব রাগারাগি করতো, কেন পড়াইবেন না, না পড়ালে মেয়েটার আমারই দিয়ে দেন, গুলার আমাদের দিয়ে দেন, আমরা লেখাপড়া করে, কিন্তু একটাই শর্ত, জীবনে পরিচয় দিতে পারবেন না। ছেলেমেয়েরা আমরা মানুষের মতন মানুষ করবো, হ্যাঁ ভবিষ্যতে দেখে আপনার গর্ব হইব যে না ওরা আমার ছেলে মেয়ে। বলেন না আমার ছেলে মেয়ে আমি পরিচয় দিব না, এটা কেমন কথা? তাহলে রাখেন, আপনি মানুষ করেন। তা আম্মু এক পর্যায়ে নানু বাড়ি চলে যায়। তো আসে এরকম আমার কষ্ট শুনে আসে, তখন সম্ভবত আমার আম্মুর 5 মাসের প্রেগনেন্ট ছিল। আম্মু আসে, আমার আব্বুর অনেক বুঝায় যে মেয়েকে এইভাবে হাত তুলে না, তো আর মারধর করো না, বুঝায়ও, যদি কোনো অন্যায় করো তো বুঝায়ও। তাও মানে আমার বাপ কথা মানে না, মানে ওনার মানে রাগ হইলেই মারতো, ওই বেতটা দিয়ে মারতো। তো আমার শরীরে এখনো কয়েকটা স্পট আছে, যা উনি যে মারতো, আমার স্পট গুলো এখনো আছে। তো আমার বাপ, আমার খুব একটা ঘৃণা লেগে যায় আমার বাপের প্রতি। তো একটা এমন একটা সময় আসে যে আমি লেখাপড়া ছাড়তে বাধ্য হই। ওটা কি ইন্টারমিডিয়েট পড়ার সময়? হ্যাঁ, পড়াকালীন। তো ফার্স্ট যে এক্সামটা যায় ওইটার সময় তো ওই অসুস্থ ছিলাম। প্রত্যেকটা পরীক্ষাতে আমাদের ফি দিতে হয়, তো টাকা দিতে পারে না। দাদুর কাছে চাইতে আমার লজ্জা লাগে যে উনি এতদূর করছে, তো এখন কিভাবে সম্ভব, আমার বাপ তো কাজ করেই না, তো ওনার কাছে আর চাইতে পারি না। তো এক পর্যায়ে আমি কলেজে যাওয়া বন্ধ করে দিই। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নেব। আপনারা শুনছেন দিয়ার জীবনের গল্প এখানে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরি আপনার সাথে আছি। আর আমাদের আজকের এই গেস্টের একটা ছবি কিংবা ভিডিও আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব, আপনারা চাইলে ওখানে চলে আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ। লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 আরজে কিবরিয়া এবং আমার অনুষ্ঠানগুলো, আমার সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট করা যাবতীয় বিষয়ে এখানে মেম্বার হয়ে যাবেন। আমার ওয়েবসাইটের ঠিকানাটাও বলে দিচ্ছি, আপনারা চাইলে আমার ওয়েবসাইটের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ওয়েবসাইটটি হচ্ছে www.rj-kibriya.com।
KEBRIA.com। আমি আবারও বলছি www.RJKEBRIA.com, rjkibria.com। ওখানে গিয়ে লেটস টক নামে আলাদা একটা সেকশন আছে, ওখানে গেলে আপনি ওখান থেকে যদি মেইল করেন আমাকে, আমি মেইলটা পাবো। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920 Close Up, the closer the better। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ABC Radio। দেহের মধ্যে বড় করলে তুমি, তখন কি জানতে ও ছেড়ে যাবে তোমায়? পায়ে ভর দিয়ে দাঁড়াতে শেখালে তুমি, তখন কি জানতে তোমায় ছেড়ে পালাবে একদিন? তোমার বুকের ওম নিয়ে বড় হওয়া সন্তান একদিন তোমায় শীতে কাঁথা দেবে না। তুমি কি জানতে জননী, নিজের না খেয়ে খাবার তুলে দিলে যার মুখে, সে তোমায় একদিন অভুক্ত রাখবে? তুমি কি কিছুই জানতে না যে অভিশপ্ত 4 দেয়ালে বন্দী তুমি, তোমার সন্তান যেখানে তোমাকে ধীরে ধীরে ঠেলে দেয় মৃত্যুর দিকে? ইচ্ছা হয় না তাকে অভিশাপ দেবার? না, তাদের জন্য প্রার্থনা করে আশীর্বাদ দিই। বৃদ্ধাশ্রম নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ফার্ম ফ্রেশ প্রেজেন্স জননী আরজে কায়নাতের সাথে প্রতি শনিবার বেলা 3টায় এবিসি রেডিওতে। Number 1 for entertainment. ABC Radio, only for you. Close Up presents Hello 8920 Close Up, the closer the better। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। 4 মিনিট পর প্রিয় শ্রোতা, আমরা আবারও শোনা শুরু করেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 দিয়ার জীবনের গল্প। যারা এখানে জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমি আসলে এই কথাগুলো বারবারই বলি, এভাবেই বলি, যে কারণে হয়তোবা শুনতে শুনতে অনেকেরই অভ্যস্ত হয়ে আছেন, সেভাবে অ্যাপিল করে না। আমি একটু সবাইকে বিষয়টা আরেকবার এক্সপ্লেইন করতে চাই। দেখুন, হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এটা নতুন কোনো কথা না, কিন্তু আমরা প্রথম দিকে বলতাম যে পৃথিবীর কোথাও যদি নিজের কথাগুলো বলার জায়গা না থাকে, তো মন খুলে বলার জন্য আমার কাছে আসুন, হ্যালো 8920 আসুন। ঘন্টা 2 সময় আমরা আপনাকে দিব এবং মন খুলে লাখ লাখ মানুষের কাছে নিজের মনের কথাগুলো বলুন। এমন যদি হয় কিছু কথা আছে কাউকেই কখনো বলা হয়নি কিংবা বলা যায় না, পরিচয়ের একটা সমস্যা আছে, সামাজিকতার একটা সমস্যা আছে, তাহলে বেনামে বলুন, ছদ্মনামে বলুন, ভিন্ন নামে বলুন, ভিন্ন পরিচয়ে বলুন, কিংবা আমরা চাইলে আপনার ভোকালটা পরিবর্তনও করে দিতে পারি রেডিওতে। আমাদের মূল মেসেজটা হচ্ছে এই যে জীবন গল্পটা, সেই জীবন গল্পটা শোনার পরে যারা শুনছেন তারা যদি নিজের জীবনের একটা সুন্দর পথ খুঁজে পান, সেক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করাটা আমাদের জন্য কোনো জরুরি কোনো বিষয়ই না। সুতরাং আপনি যদি মনে করেন যে না, আপনার এই জীবন গল্প, মনুষ্য জীবন আসলে একটাই, সেক্ষেত্রে আপনি আপনার এই জীবন গল্প এই লাখ লাখ মানুষের মধ্যে ছড়িয়ে দিলে অন্তত 10 জন মানুষ সঠিক পথ খুঁজে পাবে, অন্তত আপনার কাছ থেকে কোনো একটা ফিলিংস পাবে যেটা তার ব্যক্তি জীবনে অনেক কাজে লাগবে। তো আসুন আমাদের এখানে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আরো একবার বলছি 09613892 এখানে ফোন করার পরে অনেকেই কথা বলতে থাকেন, আমার সঙ্গে কথা বলতে চান। দেখুন, এখানে ফোন করার পরে ফোনটা অটোমেটিক্যালি এখানে রেকর্ড করা হয় এবং আপনি ফোন করার পরে আপনি ইনস্ট্রাকশনটা শুনতে পাবেন। ফোন করার পরে আপনার নাম, আপনার নিজের সেল নাম্বার এবং আপনি যে শহরে থাকেন, আপনি যদি ঢাকা শহরে থাকেন তো বলবেন আমি ঢাকাতেই থাকি, নিজ জেলা না বললেও চলবে। নাম, সেল নাম্বার এবং আপনি কোথায় থাকেন এটা বলার পরে বলবেন আপনার জীবনের গল্পের মূল বিষয়গুলো। আমরা আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করব যদি আপনার গল্পটি প্রচারযোগ্য হয়। যাই হোক,
অনেক কথা বলে ফেললাম, আপনার কাছে যাই আবার দিয়া। তো এরকম করতে করতে আপনি ড্রপ আউট হলেন, মানে লেখাপড়া ছেড়ে দিলেন? আচ্ছা। তো ছেড়ে দেওয়ার পর এক পর্যায়ে দেখা যায় যে আমার আম্মু ধীরে ধীরে অনেকটা দূর আগে যেতেছে, শরীর অসুস্থতার দিকে চলে যেতেছে। তো আমার দাদু আমাকে তখন সরাসরি বলে যে ভাই আমি তো আর পারতেছি না, তুমি তো বুঝতেছো, আমি তো আর পড়ানোর ক্ষমতা আমার মধ্যে আর নাই, তুমি দেখতেছো আমার অবস্থাগুলো, আমি আস্তে ধীরে ধীরে কতটা ইয়ে হয়ে যেতেছে। তো বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, বহুত পড়ছি, অনেক পড়ছি, আর পড়ার দরকার নেই, যা পড়ছি এটাই যথেষ্ট, কোন রকম চলতে পারবো আমি, যথেষ্ট। তো আমি দাদুকে একটা সান্ত্বনা দিলাম। তো সান্ত্বনা দেওয়ার পর আমার আব্বু কাজ করতো না, কিছু করতো না। তো আমার এমন দেখা যায় আমার দাদু আমাদের সংসারটা মানে চালানোর পজিশনে ছিল না। এমন দিন গেছে যে আমরা না খায়া ছিলাম। তো অনেকটা কতদিন সহ্য করা যায় এরকম কষ্ট। আমি বলি যে না আমি একটা কিছু একটা করবো, কাজ টাজ করে। তো আমাদের বাড়ির পাশে একটা মহিলা, তো উনি কাজ করে এমব্রয়ডারির, এমব্রয়ডারি করে যারা, সাধারণত আমরা এমব্রয়ডারি 3 পিস পরি। তো এমব্রয়ডারি কম্পিউটার এমব্রয়ডারি ওখানে সুতা কাটে। হ্যাঁ, তো আমি বলি যে আন্টি একটা কথা বলে। হ্যাঁ বলো, আমি আপনার সাথে কাজ করবো। যে কি বলো, তুমি কলেজে লেখাপড়া করছো, তুমি কাজ করবা, এটা কেমন কথা, কেন লেখাপড়া কিসে? আমি বলি যদি পারেন একটা কাজ জোগাড় করে দেন, আমার দরকার। তো বলে স্যালারি তো বেশি হইব না, 2000 কি 2200 টাকা। আমি বলি কোন রকম চলবো, আপনি দেখেন, যা আসবো তাই বেশি। কারণ আমার আম্মুর যে অবস্থা, না খায়া থাকতে হয়। তো যাওয়ার পর 2-3 দিন পর আমাকে জানায় যে হ্যাঁ আমাদের এখানে একটা লোক দরকার, তুমি কি কাজ করবা? আমি বলি হ্যাঁ করবো। হাতের কাজ? হ্যাঁ হাতের কাজ। তো আমি ওইখানে যাই। তো যাওয়ার পর প্রথম 2 দিন কাজ করে, ডিউটি করে, ওরকম একটা অভ্যাস তো ছিল না এইসব কাজ করার। তো আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি, যে এত জ্বর যা মানে বলার মতো না। আম্মু বলে যে ওর এমন অবস্থা, ডাক্তারের কাছে নিয়ে যান। বলে না আমি ডাক্তারের কাছে নিতে হইব না, জ্বর আইসে এমনি চলে যাবো, কখনো করে নাই তো কষ্টের কাজ। তা আমার আম্মু না তেমন একটা কেয়ার করে না, যে জ্বর আইসে চলে যাবো। আমার শরীর ভালো না, আমার কি করবেন করেন, কি করুন, চলতেছে চলো, খাওয়ার সময় হলে হইব, আর কোনো কথা নেই। তো আব্বু আমি এক পর্যায়ে বললাম আব্বু আমার অবস্থা এত খারাপ, তুমি কি মানুষ না, তোমার মনে হতে একটু মায়া দেওয়া হয় না যে আমার মায়ের অবস্থা একটু ডাক্তার দেখাই? নিজের তো লজ্জা থাকে, যদি মেয়ে কাজ করে আমি বাপ বৈশা বৈশা খাই ঘরে। হ্যাঁ তুমিও কিছু করো, আমি তো করতে চাচ্ছি, ঠিক আছে আমার লাইফে আমি খুঁজে নিচ্ছি করতেছি, তুমিও কিছু করো। আমি 2 দিন যাবত গেছি, আমি কি 2 দিন যাবত গিয়ে লাখ লাখ টাকা এনে দিব ঘরে, তুমি ওইটা বৈশা বৈশা খাইবা? তুমিও তো না খায়া থাকো না, যেমনি পারো ঘরে যা পাও খাও, না খায়া তো থাকি আমরা তো মাঝে মাঝে বলতেও পারি না লজ্জায় যে না খায়া রয়েছে খাওয়ান দেন। হ্যাঁ আর তুমি তো ঘরে এসে আমার সাথে মারামারি করো, মারো, খাওয়ান দাও। তো ওই যে বললাম যে ওনার একটা অভ্যাস, মানে কিছু বললেই হয়েছে বেতের বাড়ি। আর সম্ভবত বলি যে আমার চুলগুলা খুব বড় ছিল, তখন চুল ধরে মারার অভ্যাসটা খুব ছিল, মানে আমার চুলগুলো যে হাতের মধ্যে পেঁচাই, তো মানে আর ক্ষমতা ছিল না ছোটার। বেশিরভাগ আমার আব্বু করতো চুলের মধ্যে হাত পেঁচা, তখন 2 গালের মধ্যে থাপড়াইতো। যদি বেশি কান্না করতাম, বেশি জোরে জোরে চিৎকার করতাম, মানুষ আসবে শুই না, মুখের মধ্যে হয়তো চুল ঢুকাই দিত। প্রচন্ড অমানবিক, এবং এই ধরনের আচরণ আসলে এক ধরনের বিকারগ্রস্ত মানুষ ছাড়া সম্ভব না। মানে দিস ইজ ভেরি ভেরি ইনহিউম্যানিটিক, এবং এই ধরনের আচরণ যে বাবারা করেন, আমি তাদেরকে বলবো যে আপনি ভুল করছেন এবং প্রচন্ড গর্হিত অপরাধ করছেন। তো এক পর্যায়ে মারধর খাইতে খাইতে মানে অসহ্য হয়ে গেছি। ওই যে বললাম ছোটবেলা থেকে দাদুর কাছে ছিলাম, যতটুকু ছিলাম ভালোবাসা পাইছি, বাট এরপরে যে বাবার কাছে আসার পর স্নেহ, ভালোবাসা, আদর, আমার বাবা তো ওরকমটা ছিল না। তো খুব কষ্ট লাগতো যে আমাদের যেরকম একটা বাবা থাকতো, বা মা যে সাপোর্ট করে, মেয়ে মানুষ, হ্যাঁ কি করবো ওরে সাপোর্ট করে, তো মার তরফ থেকে না তেমন একটা সাপোর্ট পাইতাম না। তো ওই যে মানুষ যে বলে ভালোবাসা, মানুষের স্নেহ, আদর, এই জিনিসটা মানে এতটা, মানে এদিক দিয়ে এতটা একটা ক্ষুধার্ত ছিলাম আমি, যে কেউ যদি ভালোবাসতো ওই জিনিসটা বুঝতাম না। হ্যাঁ তো ওইখানে কন্টিনিউ কাজ করতেছি, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করে, 9টা থেকে 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত যদি কাজ করে, তো ওটা ওভার টাইম হয়, ঘন্টায় 100 টাকা করে। যেমন 1.5 ঘন্টা কাজ করলে 150 টাকা, 2 ঘন্টা কাজ করলে 200 টাকা, এরকম করে দিত। আর এটা তো হাজিরা আছেই। তখন আমার মানে স্যালারি ধরে 2100 টাকা, আর হাজিরা বোনাস ছিল 100 টাকা, মানে পুরো মাস কন্টিনিউ কাজ করলে 100 টাকা হাজিরা বোনাস দিত। তা আমি আবার অ্যাবসেন্টেশন করতাম না। আর ওই যে মাঝে মধ্যে 150-200 টাকা করে পাইতাম, ওটা নিজের হাত খরচের জন্য রেখে দিতাম। আর ওই যে স্যালারিটা পাইতাম ওটা আব্বুরে দিয়ে দিতাম, পুরাটা ধরে আব্বুরে দিয়ে দিতাম। তো মাঝে মধ্যে আশা করতাম যে আব্বু হয়তো বা বলবো যে টাকা আনছো, নাও তুমি 50 টাকা নাও, বা 20 টাকা নাও, বা 100 টাকা নাও, তুমি কিছু খাইও, সারা মাস চইলো। হ্যাঁ তো দিত না। তো আম্মুর কাছে দৈনিক চাইতাম, আম্মু 500 টাকা দাও না, বা 10 টাকা দাও না, কিছু খামো, কিছু খাইতে ইচ্ছা করে, মেয়েরা অনেক কিছু খায়। বলে না টাকা নেই, যাও কাজে যাও।
তো কাজে যেতাম। তো ওইখানে যে আমাদের যে বসটা ছিল, যার আন্ডারে কাজ করতাম, তো উনি একদিন জিজ্ঞেস করে তুমি কি করতে আগে। তো আমি বললাম যে পড়াশোনা করতাম, তো এখন কিছু সমস্যার কারণে আমি এখানে কাজ করতে আসছি। তো উনি বলে যে তুমি তো চাইলে এর চেয়ে ভালো কোনো জব করতে পারো। বস বলে এটা? হ্যাঁ। তো অন্য বসের নাম কি ছিল? আলমগীর। ওকে। বলে যে পারি, কিন্তু আমার আগ্রহ হয় না থাকে, এটা করতেছি কখনো লাইফে কখনো কাজ টাজ করি নাই, এখানে যখন করছি ফার্স্ট টাইম তো এটাতেই মন বসে গেছে, এটাই করি। তো বলা আচ্ছা ঠিক আছে, এখানে তো কম্পিউটার মেশিন, তো তুমি যদি এটা চালানো শিখতে পারো তো তোমার জন্য ভালো। যেমন এখানে সাধারণত ছেলেরা 15 দিন নাইট করে আর 15 দিন ডে কাজ করে দিনে। তো তুমি যদি শিখো বা অপারেটর হও বা সহকারী হও, তো আমরা তোমাকে নাইট করাবো না, জাস্ট দিনে কাজ করাবো, দেখো এরকম কিছু একটা পাও কিনা। তো মানে আমার ফ্যামিলির কথাটা শুনে ওনার কাছে খুব মানে খারাপ লাগছে, তাই উনি এই কথাটা বলছে। তো আমার মেশিনে দিত কাজ করার জন্য, মেশিনে কাজ করি। তো ওইখানে প্রায় কয়েকটা ছেলের সাথে মানে ভালো বন্ধুত্ব হইতো। ওখানে একটা ছেলে ছিল খুব ভালো লেখাপড়া জানা, ওরা ওখানে কাজ করতো, লেখাপড়াও করতো, ওখানে জবও করতো, জাস্ট মানে নিজের লেখাপড়া কন্টিনিউ করার জন্য করতো ওরা। তো ওরাও বলে যে দিয়া তুই এখান থেকে চলে যা, এইসব কাজে কোনো ভবিষ্যৎ নাই, যাবো দেখি ভালো কোনো কাজ পাই কিনা যাবো। তো ওইখানে তরিক করে একটা ছেলে, তরিকুল ইসলাম, মেশিন চালা অপারেটর ছিল। তো আমাকে খুব পছন্দ করে, হ্যাঁ পছন্দ করতো। আর ওটা আমাকে বলে নাই, তো আমাদের ওইখানে যে এক সুপারভাইজার যাকে বলে, ওর নাম ছিল সোহেল, তো ওকে বলে যে ভাই আমার না রিয়ারও খুব পছন্দ হয়েছে। তো ওরা অনেক পটায়, তো পটানোর পর সোহেল একদিন আমাকে বলে, আমরা ওরা আদর করে দাদা বলে ডাকি, তো ওরা দাদা বলে ও দাদি বলে। তো একদিন বলে দাদি একটা কথা আছে। কি কথা? ওই ছেলেটা তোমার না খুব পছন্দ করে। এটা আপনাকে বলছে? হ্যাঁ আমাকে বলতেছে তোমার খুব পছন্দ করে। কে? বলো ওই ছেলেটা। বলে আমি এসবের মধ্যে পড়ি না। তো বলে যে করো, জাস্ট মজা করবা। আমি বলি না ভাই আমি এরকম কিছু করবো না। বলে আমি হ্যাঁ বলে দিছি তোমার তরফ থেকে যে হ্যাঁ ও প্রেম করবো। ও তো ভাবে যে আমি ওর সাথে প্রেম করতেছি। হ্যাঁ, তো আমার জন্য খাওয়ানো নেই, মানে এই গিফট দেয় বা কার্ড দেয়, তো আমার না এসব পছন্দ না। তো ওগুলো দিত না, যে ভাইয়ার কাছে দিত, আমি দেখতাম অফিসে, তো বাকিটা ও নিয়ে যেত। ওই দাদা যাকে বলে তোর তুই নিবি না, এটা আমার দিয়া দে, ও নিয়ে যাইত। বাসা মানে যতক্ষণ অফিসে ওইখানে থাকি, কাজের এখানে থাকি, ভালো থাকি। বাসা আসলে আব্বু বলে যে 500 টাকা আইনো অফিস থেকে। বস্তারে বললা কি করবেন, লাগবো আনতে বলছে আইনো। কোনো মাসে ফুল স্যালারি আমি নিতে পারতাম না, ওই মাসে 500, 1000, 200 এরকম করে উঠাই নাই না দিতাম। তো একটা সময় দেখা যায় আব্বুরা টাকা এনে দেয়, তারপর আব্বু সংসার চালায় না, মানে বাজার সাথে ঠিক মতন করতো না। ভাবলাম যে না এভাবে চলে না, তো আমি 9টা থেকে কন্টিনিউ 11টা পর্যন্ত ডিউটি করি, রোজ 2 ঘন্টা করে ওভার টাইম করি এখানে। তো ওভার টাইম করলে 200 টাকা নগদ দিয়ে দেয়। দৈনিক যে 200 টাকা করে দিত, ওইখান থেকে আমার আম্মুরে আমি 150 টাকা 160 টাকা এরকম করে দিতাম। আর যে বাকিটা থাকতো ওইটা আমি নিজের কাছে রাখতাম, যে ওইটা দিতাম আম্মুরে যে এটা তো তুমি বাজার করো, নাহলে খামো কি, তুমি বাজার করো। তো এরকম করতে তো অনেকটা দিন যায়। তো অনেকটা দিন যাওয়ার পর ওই যে বললাম হাসান, তো ওরা আমি ওই ব্যাপারটা বলি যে দেখ অফিসে এরকম একটা ছেলে তরিক নাম, ও আমার পছন্দ করে, ও খুব কান্না করে, মানে খুব কান্না করে, এতটা কান্না করে যেমন ওর কেউ মারা গেছে। তুই কান্না করতেছিস কেন? বলে যে তুই আমার রেখার একজনের সাথে প্রেম করস, এটা কষ্টদায়ক ব্যাপার, তুই প্লিজ বুঝার চেষ্টা কর দিয়া, আমি তোর খুব ভালোবাসি, প্লিজ বুঝার চেষ্টা কর। হ্যাঁ বুঝতে পারছি, আমিও তোরে ভালোবাসি। হ্যাপি? বলে হ্যাঁ হ্যাপি। না না সত্যি করে বলতে আমার ভালোবাসস তো? হ্যাঁ বাসি বাসি, বন্ধুর মতন, আর কি চাস। এরকম করতে অনেকটা দিন চলে যায়। তো এখানে যে জাস্ট প্রেম করি, এটা জাস্ট ফান, কিন্তু মন থেকে ওরকম ভাবে ভালোবাসি না। হ্যাঁ, এক সময় দেখা যায় আমি চাকরিটা ছাইড়া দিই। এরকম করে অনেকটা দিন সংসার চালাই। তো আমার খুব কষ্ট লাগে যে বাবা আমার কথা রাখে না, উনি ঠিক মতো কাজ করে না, আমি কয়দিন চালামো, আমারও ভালো লাগে না কাজ করতে। 1.5 মাস আমি কোনো কাজকর্ম করি না। ওই যে ওভার টাইম করতাম, কিছু টাকা নিজের কাছে রাখতাম, ওইখান থেকে কিছু টাকা আমার কাছে থাকতো। হ্যাঁ, তো ওই 1.5 মাস আমি কোন রকম সংসারে দিছি, আম্মুরে দিছি বা নিজে চলছে। করার পর এরপর তার নেই, টাকাও নেই। এখন কি করে, তখন ভাবি কি টিউশনি করো। তো সকাল 6:30 থেকে মানে ছোট বাচ্চাদের সকাল 8টা পর্যন্ত 2-3টা করে বাচ্চা পড়াইতাম। তো আমার ওই যে ফ্রেন্ডটা ছিল সাথী, যার বইগুলা নিয়ে আমি পড়তাম, তো একদিন ওর বাসায় হঠাৎ করে কন্টিনিউ যাওয়া আসা চলতেছে। তো ওর বাসায় যে একটা ছেলে ওর ভাইয়ার সাথে চলে, হানিফ করার নাম, খুব দেখতে খুব সুন্দর ছিল, উঁচা নাম্বার, সব দিক দিয়ে পারফেক্ট ছিল। তো ওরা অপূর্ব বলে ডাকতো, তোর নাম এমনি হানিফ। তো একদিন জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ ছেলেটা কে রে? বলে ভাইয়ার বন্ধু। কি করে? বলে হ্যাঁ ও লেখাপড়া করতো, এখন বর্তমানে একটা জব করতেছে। যাক ভালো কথা। আর কিছু জিজ্ঞেস করে ছেলেটা ও আমার দেখতো, দেখার পর ওই যে আমার বান্ধবীর ভাই ওরে বলে যে মেয়েটার নাম কি? বলে ওর নাম দিয়া। ও ভালো। কেন কেন?
বলে না মেয়েটা ভালোই লাগে। এটা কি মানে ছেলেটা বলছে? হানিফ বলছে? হ্যাঁ হানিফ বলছে ছেলেটা মেয়েটা ভালোই লাগে। তো কই থাকে বলে ওই তো ওই সামনেই থাকে, 5 মিনিট লাগে ওর বাসায় যেতে। আরেকটা কথা বলি যে আমার দাদা মানে ভান্ডারি যে ইয়া বলে পীর আউলিয়া মানে এইসব মুরিদ ছিল। হ্যাঁ মুরিদ ছিল, তো এগুলা করতো। তো ও হঠাৎ করে একদিন আমার দাদার সাথে কিভাবে জানি না মানে এইসব বিষয়ে কথা বলতে বলতে মানে আমার দাদার সাথে ওর যোগাযোগ হয় কিভাবে তা আমি জানি না। বাসায় আসে, তো আমি বাসায় দেখে অবাক হয়ে যাই, এটা কি এ আমার বাসায় কেন? তো আমি দাদুকে জিজ্ঞেস করি দাদু এ কি? বলে ওই যে ভাড়া শরীফে মুড়ি দিচ্ছি না, ওইখানে মুড়ি দিচ্ছে। তো হিসাবে দেখা যায় আমার পীর ভাই, তো আমি এই জন্য আমার বাসায় আসতে আমার সাথে পীর মুর্শিদ বিষয়ে কিছু কথা জানার আছে ওর। বলে আচ্ছা ভালো। তো বাসায় আসতে একটা মানুষ আপ্যায়ন তো করতে হয়, চা নাস্তা যেটা বলে ওটা দিই ওরে। দেওয়ার পর আমার দাদা বলে যে এটা আমার নাতিন দিয়া। এরকম কয়েকদিন যায় মানে আমি চিনি না ওকে, কথা কখনো বলিনি যে আয়সা করছি। তো এরকম 2-3 দিন যায়। 2-3 দিন যাওয়ার পর ওই যে ভাইয়াটার ও বলে যে ওরা তো আমার খুব পছন্দ হয়েছে, তো তুই কথা বলিস ওরে। তো আমি বলি যে না আমি আপনাদের বাসায় আসুন না, যদি সাথে সাথে কথা হয় ফোনে যোগাযোগ করুন, আপনাদের বাসায় আসুন না, এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। অফিসে গেছি যে ওইখানেও কয়েকটা ছেলে এরকম করছে, মানে মেয়ে মানুষ দেখলে কি এদের মাথা নষ্ট হয়ে যায়। তো বলে এটা তোর ব্যক্তিগত ব্যাপার। তো এইখানে আমার আব্বু বাবা একটা বিয়ে ঠিক করে, ওইখানকার স্থানীয় ছেলে নাম বিল্লাল। তো ওদের স্প্রিং এ যে কারখানা আমরা সাধারণত কাটা ব্যবহার করি, মাথার কাটা ব্রিং, তোরা ওইটার ব্যবসা করে। তো ওইখানে নিজস্ব বাড়ি আছে, 2তলা বাড়ি আছে। তো ওইখানে আমার বিয়ে ঠিক করে। তো আমার আব্বুর আবার এই চিন্তাটা ছিল যে ওইখানে যদি মেয়েটার বিয়ে দেই, মেয়ের কাছ থেকে কিছু আনতে পারো, নিজে চলতে পারো, মেয়েও ভালো থাকবো, আমিও চলতে পারো। তো যাই হোক ভালো কথা, ওইখানে বিয়ে ঠিক করে। তো আমার না খুব কষ্ট লাগে, মানে ছেলেটার সমস্যা মানে সব দিক দিয়ে পারফেক্ট ছিল, শুধু ওর সমস্যাটা ছিল একটু নেশা করতো। ওই ছেলেটা? হ্যাঁ যে ছেলের বিয়ে হওয়ার কথা আপনার বিল্লাল, ও একটু নেশা করতো। তো নেশা করতো, আমার জিনিসটা খুব খারাপ লাগে যে আব্বু শেষ পর্যন্ত আপনার একটা নেশা করার কাছে আমার দিবেন, তা আপনার কথায় বিয়ে করুন। হ্যাঁ ঠিক আছে বিয়ে করুন, এখন না আর 1টা বছর যাক, আমি কাজ করি, আমি আমার লেখাপড়া করতে পারি না, কাজ করতেছি তো করতেছি করে 1টা বছর সময় দেন আমার, ওরকম ভাবে আমি নিজে নিজে তৈরি করতে পারিনি। তো আমার বাবা বলে যে না বেশি বুঝো না, বিয়ে দিতেছি বিয়ে করো, ভালো হইব। না আমি বিয়ে করব না। তো আমার আব্বু আবারও মারি ধর, বিয়ে কেন করবা না, কারো পছন্দ করো, কেউ আসে, মানে অনেক টর্চারিং করছে। মানে এমন দেখা যায় যে আমার আব্বু প্রায় 2 দিন 3 রাত আমার না খাওয়ায় রাখছে, স্বীকার কর না আমি বিয়ে করব না, করুন 1 বছর পর, এখন না, এখন বিয়ে করতে করবি না। তো অনেক টর্চারিং করে। এমন সময় আমার যে আম্মু প্রেগনেন্ট ছিল, আমার আম্মুর ব্যথা হয়, তো আমার আম্মুর হসপিটালে নিয়ে যান। তো আমি তো ওইখানে আবার জবও করতেছি, বললাম ওভার টাইম করে রাত 11টা পর্যন্ত। তো আমার আম্মুর ওই সময়টা আমি থাকতে পারিনি, কারণ আমি অফিসে ছিলাম আর আমার ফোনে জানানোর তেমন কোনো ব্যবস্থা ছিল না। তো আমার একটা বোন হয় খুব অসুস্থ থাকে, মানে এর মাঝখানে আমার আম্মুর সাথে ভূতের মানে এরকম একটা কিছু ঘটনা ঘটে, যার কারণে আমার আম্মু অনেকটা অসুস্থ হয়ে যায়। সময়ের আগেই আমার আম্মুর বাচ্চা হয়। তো বাসায় আসার পর শুনতে পেলে আমার বোন এসছে, আরে কি খুশি। তো ওই রাত্রে আমি 11টা বাজে ওইখান থেকে আসতে 11:30 বাজছে। তো বাজার পর যেমন মিটফোর্ড হসপিটাল, তো ওইখানে যেতে বেশিক্ষণ সময় লাগে না, সিএনজিতে উঠলে জাস্ট 4 থেকে 5 মিনিট লাগে। তো ওইখানে গেছি আমার বোনটারে দেখতে দেয় না, বলে যে ওরে হিটে রাখছে, চোখ ফুটে নেই, চোখ ফোটানোর জন্য। আমি একটু দেখো অনেক আগ্রহী ছিলাম। তো আমার দূরে থেকে কাছের থেকে একটু দেখায় আমার বোনটারে, যাকে আমি দেখছি, আমি চলে গেছি। তো পরের দিন আমি অফিসে চলে যাই, আম্মু হসপিটালে থাকে। তো আম্মুর সাথে এই বিষয়টা না আমার আব্বু আলোচনা করে, বিয়ের ব্যাপারটা। হ্যাঁ বিয়ের ব্যাপারটা না, যে ওরে দেখছি এরকম ছেলে ভালো, তুই একটু নেশা করে কি হয়েছে, ছেলে মানুষ করতেই পারে, করে বিয়ে দিয়ে দিই। বলে যে না মাইয়া চায় না, দেন না, থাক, নেশা পানি করে, পরে যদি খারাপ হয়, না খারাপ হইব না, দেই ওরে, কিছু হইব না, বেশি বুঝো সবসময়, আমি যেটা করি ওটাই শোনো। তো আমার দাদারা ব্যাপারটা আমার আম্মু জানায়, হসপিটাল যখন আম্মুরে দেখতে যায় তখন জানে আব্বা আপনার ছেলে তো এগুলো চিন্তা করতেছে। বলে জানি না আমি, ওর যা খুশি ও তা করো, ওর মেয়ে কি করবো না করবো ও জানে, আমি জানি না। তো আমার দাদা স্টাফ না করে দেয়। সিজারে বাচ্চাটা হয়, তো 4 দিন পর্যন্ত হসপিটালে থাকতে হইব। 2 দিন হয়, তো এখানে আমি রাত্রে যাইতে চাই আর যাইতে পারি না। তো রাত্রে ডাক্তার আবার আমার আম্মুকে বলে যে বাচ্চাটাকে আপনি বুকের দুধ খাওয়াবেন না। তো এক পর্যায়ে বাচ্চাটা খুব কাঁদে, আমার খুবই কান্নাকাটি করে। তো মার মন তো না খাওয়াতে পারে না। তো নার্স বলে ও ক্ষুধা এরকম করতেছে, ডাক্তার কাছে নিয়ে যে ডাক্তার দেখবো। তো আমার আম্মু এক পর্যায়ে দুধটা খাওয়ায়, তো খাওয়ানোর পর দিয়ে দেয় নার্সের কাছে, নিয়ে যাওয়ার পর এক সময় দেখা যায় যে ওর নাক দিয়া মুখ দিয়া রক্ত বের হয়। ডাক্তার বারণ করছিল, এটা ডাক্তার জানে কি কারণে বারণ করছিল। তো নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়, তো মারা যায়, আমার বোনটা মারা যায়। ও এতটা কান্না করতেছিল, আমি দেখতে সহ্য করতে না পেরে আমি আমার বাচ্চাটার দুধ খাওয়াইছি, আর এখন ও মারা গেল। মানে আমার আম্মু খুব একটা ভাঙ্গা পড়ে, একে তো অপারেশনের রোগী, তার মধ্যে এই একটা শক খুব কষ্ট পায়। তো আমি জানি না
বাচ্চাটার বাসায় নিয়ে আসে। আমার দাদু বলে যে ও তো এখন আসে নাই, ও আসুক, ও তো দেখবো, ওরও তো বোন, অধিকার আছে দেখার, তোর লাশটা তো একটু দেখবো বা ব্যবস্থা করে ওর কাছে খবর পাঠানোর। মরে গেছে, ও কি দেখবো? ও দেখলে কি ও বেঁচে উঠবো? আবার জিন্দা হয়ে যাবো? দেখতে হবো না, কবর দিয়া ফেলে। তো অনেক ঝোলাঝুলি করে, আব্বু কবর মানে জানাজা দিয়া মাটি দিয়া ফেলে। তো রাত্রে বাসায় আসতেছি আমি, যে আমাদের বাসায় একটা গলি আছে, তো এখানে আমার ভাই রাস্তায় লাইট জ্বলতেছে না, রাস্তায় দাঁড়া দাঁড়া কান্নাকাটি করতেছে যে কিরে সাগর তুই এখানে কেন কান্নাকাটি করতেছে? আমার ধৈরা জড়ায় ধৈরা আমার ভাই কান্না করে দিচ্ছে। শেষ, বাবু আর নাই। মানে অফিসে যে ভাত নিতাম, একটা বাটি ছিল, তো ওইটা আমি মাটিতে ফালায় রেখে দৌড়দা বাসায় যাই। তো বাসায় যাওয়ার পর দেখি বাড়ি ভর্তি মানুষ। কি হয়েছে? দাদি বলতেছে যে তোমার বোন নাই, মারা গেছে। তো আমার খুব কষ্ট লাগে, খুব কান্নাকাটি করি যে আমি, আমার আম্মু এই অবস্থার মানুষ, না খেয়ে থাকে, কষ্ট করে, এর জন্য আমি কাজে গেলাম যে আম্মুর যাতে সমস্যা না হয়। আমি পারলাম না আমার আম্মুর এতটা ইয়ে করে রাখতে, যাক আমার বোনটা মারা গেল, যা খুব কষ্ট হয়। তার পরের দিন সকালে আমার আব্বুরে বললি, আব্বু যা হয়েছে, এখন আম্মুর তো ভালো ট্রিটমেন্টের দরকার, ভালো কোনো কাজ টাজ করেন, আমিও তো করতেছি, আমি তো ওভার টাইম করতেছি, ঘরের বাজার তো আমি চালাইতেছি, আব্বু ঘরের বাজারের জন্য মাসিক যেটা পাই ওটা ঘর ভাড়ার জন্য, আপনি এমনি টুকটাক আম্মুর খরচ চালান, আপনার বেশি কিছু করতে হবে না, আম্মুর ট্রিটমেন্টটা চালান। তো আব্বু না করে, আব্বু যে রাগারাগি করে, বলে না পারুম না কিছু করতে, আমি যা কাজ করি যাদের যেমনি চলে এমনি চলবো, এর বেশি কিছু পারুম না। তো তারপরে আমার আব্বু আমার দাদার সাথে কথা বলে যে ওর তো বিয়ে ঠিক করছে, যেমন বিয়ে দেবো, কি করবেন বলেন? এখন ওদের বেশি কিছু দিতে হইব না, জাস্ট ওরা 50-60 জন মানুষ আসবে, ওদের খাওয়াই দিবেন, আর ছেলেরা যদি কিছু দেওয়ার হয় আংটি টাংটি দিবেন, এর বেশি কিছু দরকার নেই। দাদা বলো তোমার মেয়ে, তুমি কি করবা করো, আমার কিছু করার নেই, বাট আমি কিছু দিতে পারবো না, বা টাকা পয়সা আপ্যায়ন করবো ওরকম কিছু দিতে পারবো না, কম হইলেও তো 60-70 হাজার টাকা লাগবো, এরকম টাকা তো আমার দাদার কাছে নেই, আমি দিব না। তো না করে দিছে, আচ্ছা ঠিক আছে আপনার কারো কিছু দিতে হইব না, আমারটা আমি ম্যানেজ করবো। তবে দাদা এটা বলছে যে তোর ছোট মেয়েটা মারা গেছে 2-3 দিনও হয় নাই, 40টা দিন যাক অন্তত, 40 দিনের খরচ করার পর তুই যা করার করিস, চিন্তা ভাবনা করিস। বলে যে না আমি এত ইয়ে করতে পারবো না, বিয়ে ও গেছে দেখে কেন এগুলো আটকে রাখুন, আমি ওর বিয়ে দিব আমি। তো যাই হোক, তো আমার আব্বু মানে না কথাটা, তো না মানার কারণে তো ওইখানে কথা বলে যে হ্যাঁ মেয়ে বিয়ে দিব, আপনারা মেয়ে দেখতে আসে। তো ওরা দেখতে আসে, আমরা যখন দেখতে আসে ফার্স্ট টাইম ওরা আমরা দেখতে আসে, তো দেখতে আসার পর আমি খুব কান্নাকাটি করি, মানে আমার যখন দেখতে আসে দেখতেছে, ওরা আমার জিজ্ঞেস করতেছে নাম কি, কতটুকু লেখাপড়া করছো বলতেছি, কিন্তু আমার চোখটা পানি বেরোইতেছে, আমি খুব কান্না করতেছি। তো ওরা বুঝতে পারছে যে মেয়ে মানুষ দেখতে আসলে এরকম কান্নাকাটি করে। এই খবরটা হাসান জানতে পারছে যে আমার বাসায় দেখতে আসছে। তো ও মানে মন খারাপ যে ওর আরেক জায়গায় বিয়ে হয়ে যাবো। তো আমার বলে যে দিয়া দেখ, তুই আমার বিশ্বাস করলি না, আমি তোর খুব ভালোবাসি, বিশ্বাস কর তোর আমি খুব ভালোবাসি, তুই যা বলবি তাই হইব, তুই বিয়েটা করিস না। তো আমার মানে অন্যরকম টেনশন মাথার মধ্যে, একা আমি কাজ করি, সংসার চালে, বা আমার আব্বুরে বলি বিয়ে করুন না, এরা চাপ দিতেছে, আবার তুই এরকম করতেছিস, মানে আমার সাথে খুব খারাপ একটা ব্যবহার করি, আমি তোর ভালোবাসি না, কিছু না, আমি প্রেম টেম করতে পারবো না, প্লিজ ভাই তুই আমার পিছাইরা দে, তুই যা খুশি তাই কর, আমার সামনে আর আসিস না, আসার দরকার নেই। তো অনেক কষ্ট পায়, ও শুধু যায় চলে যায়, আর এতটুকু বলে যে দেখ তুই আজকে আমার মানা করে দিলি, এই জন্য তুই সারা জীবন কানবি, সারা জীবন তুই কানবি। আমি আচ্ছা ঠিক আছে, কানলে কানবো, ছোটবেলা থেকে আর কি হাসি খুশি ছিলাম, এখন কানবো গিয়া। তো আমার আব্বুরে বলতাম, আব্বু দেখেন আপনার ছোটবেলা থেকে অনেক টর্চারিং করছেন, লেখাপড়াও ঠিক মতো করতে দেন নাই, এত মারধর করেন, আপনার সবকিছু মাইনা নিছি, হ্যাঁ আপনি এই কথাটা মানতে পারবেন না, আপনি আমার বিয়ে দিয়েন না। আমার আব্বু অনেক জোর জবরদস্তি করে বিয়ে দেওয়ার জন্য, অনেক জোর জবরদস্তি। সামনে রোজার ঈদ আসে, তো রোজার ঈদে ওরা মানে মেয়েদের যে কাপড় চোপড় দেয়া, কসমেটিক, মানে পুরা 5টা দেয় আমাকে। তো আমার আব্বু ওই ছেলেটাকে দেয়, কোথেকে দেয় কিভাবে দেয় কেউ জানি না। যদি জিজ্ঞেস করে তুমি টাকা পয়সা কই পাও, ছেলের মার্কেটিং করে দিছো, ছেলের দিতেছো, এগুলো কই পাইতেছো, তো বলে না টাকা আছে আমার কাছে, কোথেকে দেয় কেউ কিচ্ছু জানে না। তো যাক, আমি তো মেয়ে মানুষ, আমি তো ডাইরেক্ট ওদের বলতে পারি না যে আমি বিয়ে করবো না, কি করবো না, তো অনেকটা জোর জবরদস্তি করে। এর মধ্যে যে হানিফও ব্যাপারটা জানতে পারে, আমার বান্ধবীর কাছ থেকে শুনতে পারে যে আমার বিয়ে ঠিক হয়েছে। তো বলে যে ও তো মানা করে দিছে, তারপর শেষ একটা সুযোগ হাতছাড়া করার ঠিক না, শেষ একটা সুযোগ, এখনো বিয়ে হইতে কয়েকদিন দেরি আছে, তো বইলা দেখি। তো একদিন সরাসরি আমাদের বাসায় আসে, আইসা বসা অনেকক্ষণ বসা ছিল, যে কি চান দাদা আছে, আমি বলি না দাদা তো বাসায় নেই, দাদা আসতে দেরি আছে। আচ্ছা ঠিক আছে আমি একটু বসি তাহলে, আচ্ছা বসেন, সমস্যা কি। দাদার যে রুমটা ওই রুমে বসে আছে। তো হঠাৎ আমি একটা কি একটা দরকার ওই রুমে যাই।
তো যাওয়ার পর ও আমাকে বলে, যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলে। হ্যাঁ বলেন। আমি তোমাকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। তো আমি জানি তোমার বিয়ে ঠিক হয়েছে, তোমার আব্বু তোমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক ইয়ে করতেছে, তুমি ছেলেটা পছন্দ করো না, সবকিছুই জানি। তো আমি তোমাকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। তুমি কি আমার ভালোবাসো? আমি তোমাকে, তুমি চাইলে আমি তোমাকে বিয়েও করবো। এখন বললে এখনই বিয়ে করবো। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। এটা সবসময় কথা আছে যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা। জীবনের কোনো বাকি আসলে কখনোই অনুমান করা যায় না এরপরে কি ঘটতে যাচ্ছে। আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে যা শুনবো সেটা হয়তো বা আপনাদের অনুমানের সাথে মিলবে না। 5 মিনিটের একটা ছোট্ট বিরতি। 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি। দিয়া আছে আজকে তার জীবনের গল্প নিয়ে। দিয়াকে আপনারা দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আরজে কিবরিয়া নামে আছে। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর, রাত 12টায়। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। Addicted. B. Boosted. C. Complete. Only on 89.2 FM. ABC Radio. বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান। শুনুন এবিসি রেডিও 89.2 FM। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। 5 মিনিট পর প্রিয় শ্রোতা, আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া আপনার সাথে আছি এবং জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে আছে দিয়া। আমরা কথা না বাড়িয়ে দিয়ার কাছে আবারও ফিরছি। দিয়া, হানিফ আপনাকে যেটা বলছিল যে চাইলে সে এখনই আপনাকে বিয়ে করতে পারে। এখনই বিয়ে করতে পারে। তো আমি ওর কথা কোনো অ্যান্সার করি নাই। তো আমি জাস্ট ওইখান থেকে চলে আসছি। আমি যে এতটুকু বললাম যে দাদা এখনো আসে নাই, আপনি চাইলে বসতে পারেন, আসলে কথা বলে যান বলে আমি চলে আসছি। তো তখন আমার বান্ধবী যেটা ছিল সাথে, ওরা আমি জানাই, দেখ ও তো এরকম বলে যে না দেখ দিয়া ও তোর খুব পছন্দ করে। আসলে ও বলে আমাদের কাছে তোর কথাটা, মানে ও তোকে খুবই ভালোবাসে, ছেলেও ভালো, সব দিক দিয়ে ভালো আছে, আর ওর বাবা নেই, ওর মা আছে, তো খুব ভালো একটা ফ্যামিলি, তুই চাইলে বিয়ে করতে পারস। আর তোর আব্বু তো এমন জায়গায় বিয়ে দিতেছে, তুই বিয়ে করতে চাস না, বিয়ে যখন করতে হবে ওরে কর, না করা। তো আমি তেমন একটা ওর কথাও আগ্রহী হই না, আমি বাসায় চলে আসি। তো দেখে বাসা ওই আব্বু রাগারাগি করে বিয়ে দেওয়ার জন্য উঠা পড়া লাগছে। হ্যাঁ, তো যে বললাম ছোটবেলা থেকে আব্বু আম্মুর যে আদর স্নেহ ভালোবাসার খুব কমতি ছিল আমার মধ্যে। তো এত ভালোবাসে, এত পছন্দ করে, তো ওর বিয়ে করলে দোষ কি? আর সত্যি কথা বলতে যেন ওরে দেখতে দেখতে প্রায় দিয়ে একটা কথা হইতো, তো ওর প্রতি আমি ওর কিছুটা দুর্বল হয়ে, মানে ভালো লাগা ছিল ওর প্রতি। হ্যাঁ, কিছু ভালো লাগা ছিল, কিন্তু ওই যে কাজ করতাম এই কারণে আর কি মাথায় এই জিনিসগুলো ঢুকাইতে পারতাম না। তো বলে হ্যাঁ তোমার প্রস্তাবে আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, তো কি শর্ত? ওই দিন ছিল নভেম্বরের 18 তারিখ, আমার সঠিক মনে আছে। সন্ধ্যায় ওকে আমি বলে যে যদি আপনি সত্যি আমাকে ভালোবাসা থাকেন তাহলে আপনাকে আমি 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি আমাকে বিয়ে করতে পারেন তাহলে আমি আপনার সাথে রিলেশন আছে, মানে আমি টেম করবো না, জাস্ট ডাইরেক্ট বিয়ে। কারণ আপনি জানেন সম্ভবত যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার আব্বু আমার বিয়ে দেওয়ার জন্য উঠা পড়া লাগছে। প্রেম বিয়ের পরও করা যায়, বাট আমি বিয়ের আগে প্রেম করবো না, আমি
ডাইরেক্ট বিয়ে করবো, পারবেন? কারণ আমার ওখান থেকে জামা কাপড় দিচ্ছে, ওরাও দিচ্ছে, যেমন একটা পরিস্থিতি দেখা যাইতেছে ওরা ঠিক বিয়ে হইব, তো যদি বিয়ে করতে পারেন করেন, না করতে পারলেন নাই। তো বলে আচ্ছা ঠিক আছে, 3 দিন সময়, তো 3 দিনে অনেক কিছু, 72 ঘন্টা বহুত কিছু ইচ্ছা করলে করতে পারে। বলার পর তো আমার বান্ধবী যে সাথী ওরা বলে যে তোমার বান্ধবী তো যে কথা বলছে রাখার মতো না, ফালানোর মতো না, 3 দিনের মধ্যে বিয়ে করা সম্ভব। তো আচ্ছা ঠিক আছে, তোমার বান্ধবীর একটা ছবি তোমার কাছে থাকলে বা ওর কাছ থেকে আইনা দিও। তো আমার কাছে একটা ছবি চাই, দিয়া তোর না অনেক ছবি আছে, তোর একটা ছবি দে না, কি করবি, লাগবে দে। তো দিছি আমি ছবিটা, তো ওই ছবিটা নিয়ে ওর আম্মুরে দেখায়। তো ওর আম্মুরে দেখানোর পর আম্মু না করে যে না। ওর বাসায় ওর আম্মু ছিল আর ওর 2টা খালাতো বোন ছিল, খালাতো বোনদের বাবা মা ছোটবেলায় মারা যায়, তো ওই বোন 2টাকে ওর আম্মু ছোটবেলা থেকে লালন পালন করে, ওর সাথে লেখাপড়া যা সব ওরাই করে। তো ওর আম্মুর ইচ্ছা ছিল যে ওই খালতো বোন বড় ওরকে ওরে দিয়ে রাখার জন্য, করে রাখবো। তো ওর আম্মুর ওই চিন্তা ভাবনা ছিল, ওর আম্মু না করে যে না আমার অন্য চিন্তা ভাবনা আছে, আমি বিয়ে করাবো না, পরে বাদ দাও, এই মেয়ে চলবো না। ও বলতেছে না আমি এই মেয়েই বিয়ে করবো, করলে ওরাই করুম, না করলে। ওই সময়টাতে ও তেমন কিছুই করতো না, যে বললাম জব করার চিন্তা ভাবনা ছিল, হ্যাঁ করতেছে না, বেকার, এক পর্যায়ে বেকার বললো চলে, হয় ওর আম্মু না করে। তো এক পর্যায়ে আমার সাথে কথা হয়, বলে যে ওরা পারলে একটু ফোন করিস, ওর ফোন নাম্বারটা দিছে, এই যে পারলে একটু ফোন করিস। তা আমার ওই সময় ফোন ছিল বলতে আমি ফোনটা আমার আব্বু নিয়ে যায়, তো দেয় না। তো একটা ফ্যাক্সের দোকানের ফোন বাসায় আনি, যে কোনো ব্যবস্থা করে আনার পর ওরে ফোন দিই। তো ফোন ধরার পর বলি যে আমি দিয়া, বলে ও হ্যাঁ তুমি এইটা কার নাম্বার, এটা কি তোমার ফোন নাম্বার? আমি বলি না আমার ফোন নাম্বার, আমি একটা ফ্যাক্সের থেকে ফোন দিছি। তুমি ফ্যাক্সের থেকে কেন ফোন দিছো? তোমার সাথে আমি কথা বলতে বলছি, তোমার ওর সাথীর নাম্বার দিয়ে বা ওর ভাইয়ের নাম্বার দিয়ে তো ফোন দিতে পারো। না সমস্যা নেই, বলেন আপনি কি বলতে চাইছেন। বলে তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছা করতেছিল। আমি বলছি যে কথা বলতে ইচ্ছা করতেছিল, হ্যাঁ ভালো কথা, তো আমি যে আপনাকে 3 দিন সময় দিছি, কি ভাবলেন? ও বলে যে তুমি চিন্তা করো না, যা চিন্তা ভাবনা করার আমি করে রাখছি, 3 দিন সময়, তো 3 দিনের আগেই সবকিছু হইবা, তো হইলে ভালো, না হইলে কিচ্ছু করার নাই। তো বলে আচ্ছা ঠিক আছে, বেশি কথা বলো না, তুমি ফোনটা এখন রাখো, আর বাকিটা আমি পরে দেখতেছি তোমার সাথে কিভাবে কথা বলা যায়। তো আমি ওর সাথে যখন কথা বলি তখন বিকাল ছিল, তো ওই দিন সন্ধ্যার পরে ও আমাদের বাসায় আসে। তো ওর একটা নোকিয়া ফোন 1600 মডেলের একটা ফোন নিয়ে আসে, আর একটা সিম কিনে নিয়ে আসে। ও তাই না আমাকে দেয় আর বলে যে তুমি এখন থেকে এটা দিয়ে আমার সাথে কন্টিনিউ কথা বলবা, না আমি আপনার সাথে এখনো কোনো রিলেশনে যাইনি, তো আপনার জিনিস আমি কেন নিব? হ্যাঁ, তো বলে না নাও, আমি নিতে বলছি, প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো, নাও। অনেক রিকোয়েস্ট করে, তো দেয়, রাখছি। তো কথা বলতেছি, 20 তারিখ চলে গেছে, 21 তারিখ সকালে আমি ওরা ফোন দিয়েছি, যে আমি বললাম কি করবেন, কিছু ভাবছেন? দিন তো চলে যেতেছে। বলে হ্যাঁ ভাবছি, যা ভাবার ভাবছি। তো আমি বলি যে আর কিন্তু সময় নেই আমার হাতে। তো বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি এক কাজ করো, কালকে বিকেলে তুমি সাথীদের বাসায় এসো। কেন আসুন? বলে হ্যাঁ দরকার আছে। আমি বলছি না আমি পারবো না। কেন পারবো না? আমি পারবো না, আমার ভালো লাগে না। বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আসতে না পারলে কিছু করার নেই। ও সকালে আমরা কথা বলি, তো বিকালেও আমাদের বাসায় আসে, সন্ধ্যার পর আমার দাদুর সাথে কথা বলার জন্য বাসায় আসে। তেমন একটা সময় আসে যখন রাত্রে মানুষ খাওয়া দাওয়া করে, হ্যাঁ মানে কথা বলতে বলতে এমন একটা সময় হয়ে যায় রাত্রে খাওয়া দাওয়া করে। তো আমার দাদুকে আমি খাওয়ান দিচ্ছি, তো একজন মানুষ যেহেতু বাসায় আসছে ওনাকে তো না খেয়ে দেওয়া যায় না। তা বলছি যে ঠিক আছে আপনিও খাওয়া দাওয়া করেন, তো ওর সাথে খাওয়া দাওয়া করি। এর আগে মানে খাওয়া দাওয়া দেওয়ার আগে ও ওয়াশরুমে যায়, তো যাওয়ার আগে তখন আমাকে বলে একটা কথা বলি। হ্যাঁ বলেন। তুমি যদি আমাকে ভালোবাসা থাকো, মন থেকে ভালোবাসা থাকো, আমাকে চাও, না চাইলে হয়তো এই কথাটা বলতা না, 3 দিন সময় দিতা না, তো যদি চাও তুমি তোমার দাদুর সামনে শুধু এতটুকু বলবা যে দাদু আমি ওটা পছন্দ করি, আমি ওরে বিয়ে করতে চাই। তুমি জাস্ট এতটুকু বলবা, বাকিটা আমার দায়িত্ব। তো আমার মনে সাহস হইতেছিল না, তো না আমি পারবো না। তো চলে যায়, ও রুমে যায় দাদুর সাথে, তো একসাথে দুজন খায়, খাওয়া দাওয়া করতেছে। তো আমি দিতেছি ওদের খাওয়ান, বাইরে টেরে দিতেছি, তখন ও বলে বারবার, আমি ইশারা করতেছে প্লিজ বলো প্লিজ বলো, ও সামনেই। হ্যাঁ মানে হ্যাঁ আমার দাদুরা খাইতেছে, এটা তো মাথা নিচে করে খাইতেছে, ও আমার ইশারা করতেছে বলার জন্য। তো একটা পর্যায়ে দেখা যায় আমার দাদুকে বলে যে দাদু একটা কথা আছে। কি কথা? বলে আমি হানিফকে পছন্দ করি, আমি ওরে বিয়ে করতে চাই। সবার সামনে? সবার সামনে, মানে আমার দাদু, আমার দাদি, হানিফ। আমি হানিফকে পছন্দ করি, আমি হানিফকে বিয়ে করতে চাই। বলে আমি এই কথা বলার পর আমি একদম স্তব্ধ হয়ে গেছি, একদম চুপ। তো দাদা দাদি আমার মুখের দিকে তাকায় নিছে, মানে একদম কি বললো, এটা কি? ও তো এরকম কথা বলার মতন মেয়ে না। তো দাদারা খাওয়া দাওয়া শেষ,
তো দাদু বললো আচ্ছা ঠিক আছে, ওরা নিয়ে হানিফ নিয়ে বাইরে চলে আসে, কথা বলতে বলতে বাইরে চলে যায়। তো বাইরে চলে যাওয়ার পর ওরা কি কথা বলে না বলে আমি জানি না, তো দাদু কিভাবে জানো ওর কাছে রাজি হয়ে যায়, দাদু রাজি হয়ে যায়। তো দাদু তখন আমাকে এটা বলে যে তুমি তোর মন থেকে পছন্দ না করতে, ভালো না বাসা, তাহলে তো এই কথাটা বলার সাহস হইতো না, তুমি ভালোবাসো, পছন্দ করো, তাই না? তো আমি হাসা দিই, আমার হাসা দেখে দাদু বলে বুঝছি, আর কিছু বলতে হবো না। তো ওই যে বললাম 21 তারিখ, তো দাদুর সাথে বললাম আমি কি বলছে না বলছে আমি কিচ্ছু জানি। তো 22 তারিখে সন্ধ্যায় সারাটা দিন যায়, আমরা কন্টিনিউ কথা বলতেছি। তো দুপুর বেলা আমাকে বলে যে আজকে বিকালে তোমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে। আমাদের বাসায় অনুষ্ঠান? কি অনুষ্ঠান? বলে আছে একটা অনুষ্ঠান। আমার বাসায় অনুষ্ঠান আর আমি জানি না কি অনুষ্ঠান, আছে একটা অনুষ্ঠান, তুমি দেখবা, বলতে পারো তোমার, হ্যাঁ বলতে পারো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আসরের আজানের পরে আমি আসর নামাজ পড়ি, আসর নামাজ পরে উঠার পর দেখি ওর 4-5টা মিস কল এসে আসছে, আর 2টা মেসেজ ছিল প্লিজ পিক আপ দ্য কল। আবার আরেকটা আছে দিয়া তুমি কি আছো না গিয়েছো, প্লিজ যান ফোনটা রিসিভ করো না, ফোনটা একটাবার রিসিভ করো। তো 2টা মেসেজ আমি হ্যাঁ খাইছি রে, যদি দেখে কি যেন করতেছি ভাববো, অথচ আমি তো নামাজ পড়তেছিলাম, ফোন সাইলেন্টে ছিল। তাই কল ব্যাক করে হ্যাঁ কি হয়েছে বলেন। বলে তোমার বলছিলাম না তোমার একটা সারপ্রাইজ আছে, তো সন্ধ্যায় তোমার বাসায় আসতেছি, তো একটু ভালোভাবে রেডি হয়ে থাকো। ভালোভাবে রেডি হয়ে থাকো মানে বলে একটু ভালোভাবে সাজুগুজু করো, তোমার সাজলে খুব ভালো লাগে। হয়েছে পাম দিতে হইব না। মানে আমার মনে মনে ভাবলাম যে ও হয়তো ওর কোনো ফ্রেন্ড নিয়ে আসবো, এই জন্য ভালো ইয়ে করতে বলছে। তো আমিও করি সুন্দর একটা 3 পিস পরি, লিপস্টিক হালকা সিম্পল লিপস্টিক দিই। তো আমার চুলগুলো যেহেতু বড় ছিল আমি চুলগুলো ছেড়া থাকি, যে ও তো আসবেই, যাক আজকে ও দেখে খুশি হবে। তো আসে, একবারে দেখি অনেক মানুষ সাথে, প্রায় 5-6 জন মুরব্বী, একজন মুরব্বী পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরা, হাতে একটা খাতা, আর ওর কয়েকটা ফ্রেন্ড আছে সাথে। তো আমি দেখা, তো মুরব্বীটা দেখা মাথায় কাপড় দিয়ে, তো আমি যে মানে দাদুর রুমটা ও নিয়ে যায়। তো আব্বু তখন বাসায় ছিল না, আম্মু ছিল। তো আম্মু থাকা অবস্থা আম্মু রুমে থাকতো, মানে দাদুর রুমে কি হয় না হয় আম্মু জিনিসটা খেয়াল করতো না। তার আমি তো আগেই বলছি আমি দাদা দিদির সাথে বেশিরভাগ থাকতাম। তো আসার পর আম্মুকে আমি গিয়ে বললাম আম্মু ওই বাসায় দাদুর কাছে কিছু লোক আসছে, চা নাস্তা দিতে হইব, তা আমি চাটা করে দেই, তুমি নিয়ে দিয়ে এসো, কারণ এতগুলো মানুষের মাঝখানে আমি একটা মেয়ে মানুষ খারাপ লাগে। বলে আচ্ছা ঠিক আছে করো তুমি। তো আমি চাটা করে দেই, আম্মু নিয়ে দিয়ে আসে। তো আম্মু একবার জিজ্ঞেস করে আমার দাদারে যে আব্বা এরা কারা, বলে দেখো এরা কারা। তো আমার দাদুরে কিছু বলে না। আমার দাদা আমার আব্বুরে ফোন দেয়, বলে আমার আব্বুর নাম ছিল আলমগীর। তো বলে আলমগীর তুই কই? আব্বা আমি বাইরে আছি, তাড়াতাড়ি একটু বাসায়, কেন তোর একটু দরকার আছে। বলে না আমি বাসায় আসতে পারো না। তো কেন? তোর সাথে কথা আছে। কি কথা? বলে যে হানিফ যে আসে আমার বাসায় দেখছিস তো? হ্যাঁ দেখছি। বলে ও দিয়ারে পছন্দ করে, তোর বিয়ে করতে চায়। তুই কি বলিস? এরা কেমন কথা বল? আমি ওর বিয়ে ঠিক করছি, সামনে ওর বিয়ের তারিখ, আমি তারিখটা ঠিক করুম, ওর বিয়ে দেবো, আপনি কোন বিয়ে করবো? এরা কেমন কথা? আপনি কি পাগল হয়ে গেছেন? বলে না যে ও তো পছন্দ করে, ছেলেও ভালো ইয়াতে আছে, ফ্যামিলিও ভালো, একা বাপ নাই মা আছে, তো কোনো সমস্যা হইব না, সুখেই থাকবো, দে সমস্যা কি? বলে যে না মেয়ে বিয়ে দিব না। বলে ও কই? আমার কথা জিজ্ঞেস করে দিয়া কই? আছে, ওরে দেন। তা আমার বলে মানে একটা বকা দেয়, যদি শুনি কোনো কিছু তাইলে খবর আছে, আমি যেখানে বিয়ে ঠিক করছি ওইখানে বিয়ে করতে হইব। আমার আব্বু আমাকে খুব ফোনের মধ্যে ধমকাইতেছে, একদম খবর আছে, মাইরা ফেলাম, এটা করো। আমি বলছি আচ্ছা আপনি কি করেন দেখি। আপনি মুখে মুখে বললেন নাকি মনে মনে? ফোনে বলতে। আপনি কি প্রত্যুত্তর মুখে দিলেন নাকি? হ্যাঁ প্রত্যুত্তর মুখেই বলছি। আচ্ছা ঠিক আছে দেখি আপনি কি করেন, আমি বিয়ে করবো মরে। আপনার দাদা তার মানে দাদা বলেছে যে আপনি ওকে পছন্দ করেন? হ্যাঁ দাদা বলছে যে ও তো ওরে পছন্দ করে, তো সমস্যা কি দে। তো আব্বু তো বাসায় নেই তখন, তো ফোনে কথা বলতেছে, আব্বু আবার বকা দিল, দিয়ে বললো যে আচ্ছা বেশি শ্বাস হয়ে গেছে, আমি আইতেছি বাসায়। হ্যাঁ আমার আইতে একটু সময় লাগবে, কিন্তু আজকে তোমার কপালে শনি আছে সোনা, তুমি এটা মনে রেখো। তো আমিও মনে মনে ভাবি যে আব্বা আমার কপালে কি শনি আছে এটা আমি খুব ভালো করে জানি, আপনার ওই ব্যাত, আপনার হাত আর আমার চুল, এটাই ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ তো আমার দাদা জানতো এই জিনিসটা যে এখানে আমার আব্বু রাজি হইব না। তো ওই যে লোকগুলো আসছে, তো পরিচিত লোকই ছিল ওর। তো ওই যে উকিলটা মানে মুরব্বীটা ছিল, সাদা পাঞ্জাবি পর হাতে একটা খাতা না, উনি ছিলেন কাজী। আচ্ছা উনি ছিলেন কাজী। তো আমার দাদা থাইকা তখন আমাকে মানে সবকিছু করতেছে, ওখানে লিখতেছে আমার ঠিকানা, ওর ঠিকানা, সবকিছু করার শেষ। তো আমাকে ডাকলো,
তো এক পর্যায়ে আমাকে ডাকে, আমার ডাকা পরে আমি গেছি, জি দাদা বলে যে আমাকে ওই মুরব্বীটা বলে যে এখানে একটা সাইন দাও খাতার মধ্যে, তোমার নাম লিখো। হ্যাঁ, আমি নাম লিখো, আমি বুঝতেছি না। আমি ওরা ইশারা জিজ্ঞেস করলাম কি হানিফকে, হ্যাঁ ইশারা জিজ্ঞেস না আপনাকে কিছুই বলেনি? না কিছুই বলে নাই। ওই যে বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, হ্যাঁ, তো আমার কিছুই বলে নাই। তো আমি ইশারা জিজ্ঞেস করতেছি কি, বারবার জিজ্ঞেস করতেছি কি, ও আমারে বলতেছে সাইন করো, আগে তুমি সাইন করো। তাই আমি দাদার মুখ ফেরা জিজ্ঞেস করো, দাদা এটা কি, কিসের জন্য সাইন করো? বলে তুমি সাইন করো, দেখো কিসের জন্য হয়। তো কারণ দাদা যেহেতু আমার মনের খবরটা জানে, মনের কথাটা জানে, আমি ওর বিয়ে করতে চাই, বলছি এত এত সাহস নিয়ে বলছি সরাসরি, তো এটা তো আমার আপত্তি হবো না, তাই দাদা এই আয়োজনটা করছে। হ্যাঁ, সাইনটা করে চলে আসি, বলে দাঁড়াও একটু দাঁড়াও, আর একটু আছে। তো সবাই বলে আমার মাথায় কাপড় দাও, তো মাথায় কাপড় দিচ্ছে, বলতেছে সবাই মোনাজাত ধরে, কবুল বলো। হাসো, আমি কবুল কেন? মোনাজাতের পরে কবুল বলতে পারে নাকি মোনাজাতের আগে কবুল বলতে পারে? মোনাজাতের পরে, মানে আমরা তো বিয়ে তো ওইখানেই হয়ে গেছে, সিগনেচার করায়, এখন কল বলাই কি না বলাই কি, এটা জাস্ট মানে সবাই ইয়া করার জন্য, মানে আমার এটা বুঝানোর জন্য। আমি কেন কবুল বলো অর্ধেক বিয়ে তো হয়ে গেছে, এখন কবুলটা বলে স্বীকার করে নাও। মানে এই কথাটা বলছে যে ওর একটা ফ্রেন্ড ছিল, ও যে ভাবি অর্ধেক বিয়ে তো হয়ে গেছে, এখন কবুল বলে স্বীকার করে নেন। মানে আমার কাছে এমন মনে হলো যেন আকাশটা আমার মাথার উপরে ভাঙ্গা পড়ছে। প্রিয় শ্রোতা, আমরা আরো একটা বিরতি নিব এবং এটাই বলছিলাম যে জীবনের আসলে কোনো বাঁকে গিয়ে অনুভব করার কোনো শক্তি নেই এরপরে আসলে কি ঘটতে যাচ্ছে, বাট উই গেস, আমরা অনুমান করি, এবং অনুমান সম্ভবত আমাদের এক্সপেরিয়েন্সের জায়গা থেকে হয়, কারণ আমরা জীবনে যেসব অভিজ্ঞতার মুখোমুখি হই সেখান থেকে আমরা একটা ঘটনাকে নিজেদের মতো করে ব্যাখ্যা দাঁড় করাই। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস লাইফ ইজ মোর দ্যান ড্রামা। জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়, এবং আসলে আমরা যেটা অনুমান করি সেটা কেন জানি সত্য হয় না। আমরা ছোট্ট একটা বিরতি নেব 4 মিনিটের। 4 মিনিট পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য আপনি ফোন করতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আরো একবার বলছি 09613892 এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর আপনার যে বিষয়ে গল্প বলার আপনি বিষয়টা বলবেন, এবং আপনি কোন জেলায় থাকেন বা কোথায় থাকেন সেটা বলবেন। আমরা অবশ্যই আপনার গল্প প্রচারযোগ্য হলে আপনার সঙ্গে যোগাযোগ করব। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ABC Radio 89.2 FM. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিপ্টি আপনাদের সাথে আছি এবং দিয়া তার জীবনের গল্প বলছে। আমি দিয়ার কাছে আবার ফিরছি। দিয়া, যেখানটা আমরা ছিলাম, আপনি বুঝতে পারলেন না আপনার তার আগে বিয়ে হয়ে গেল। মানে তখন আমি বললাম যে এইটা কি, এইসবের মানে কি? তখন হানিফ বলতেছে যে তোমার বলছিলাম না যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এটা সেই সারপ্রাইজটা। কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। ওকে, তো যাই হোক আমি দাদাকে জিজ্ঞেস করি, তো দাদা আমাকে বলে তুই মতো ওরে চাও, মনে মনে পছন্দ করতা, বাবা আমার বলছো যে বিয়ে করলে ওরকম ওরে ভালোবাসা বিয়ে করবা, তাই আমি করাই দিছি। তোমার বাবা যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করছে ওটা তো ছেলে ভালো না, তুমি পছন্দ করতাম না, নেশা টেশা করতো, তো তোমার ইচ্ছার মতন আমি বিয়ে দিছি। তাই আমার তো এর মধ্যে আর কিছু বলার নাই, যাক আমি যারা চাইছি তারে পাইছি। তো এই তো ওই দিন চলে যায় ওরা বাসায় চলে যাওয়ার পর আমার আব্বু আসে। ওই যে আমার আব্বুর সাথে মুখে মুখে তর্ক করার জন্য আমার আব্বু মানে খুব মানে অমানসিক ভাবে মারধর করে। বাবা কি বাসায় এসে জানলো যে আপনার বিয়ে হয়েছে? না, তখন জানতো না। আচ্ছা, মারধর করলো? তারপর মারধর করলো, তো আম্মুরও মারধর করলো যে ও যে এই কথাগুলো বলছে তুই শোনাস নাই। বলে না আমি কখন এগুলা জানো, আমি তো আমার রুমে ছিলাম, আমি ওই রুমে ছিলাম না। মারধর করার পর মানে এক পর্যায়ে আমার আব্বু আমাকে মারতে মানে এমন একটা ঘুষি দেয় মাথার মধ্যে। তো আমি ঘুরে গিয়া যে আমাদের যে শোকেস ছিল, শোকেসের যে কাজটা থাকে, কাজটার মধ্যে গিয়া মানে বাড়ি
বাড়ি খাই মাথা, তো বাড়ি খাওয়ার পর কাজটা ভাঙা যায়, এবার এই জায়গাটা কাইটা যায়, তো ওই যে গ্লাসটা ভাঙা যায়, তখন আমার খুব কষ্ট লাগে যে এত মারধর মানুষের করে, তুমি একটা গ্লাস না বলে এখন আমি নিজের জীবন নিজে দিয়ে দেবো যদি আমার আবার আরেকবার মারেন। মানে তখন আপনি এইভাবে বলেন? হ্যাঁ, আমি নিজের জীবন নিজে দিয়ে দেবো, আমার কিন্তু আর সহ্য হয় না এগুলা, আপনি আমার মারবেন না। তো মানে তখন আবার মারতে আসে, তখন আম্মুর সামনে গিয়ে দাঁড়ায়, থাক হইছে আর মাইরেন না, কি হয়েছে আমার না করলে আমি বুঝুম কেমনে কি হয়েছে। তো আব্বু আর আম্মুরে কিছু বলে না, তো উনি খাটের উপরে গিয়ে শুয়ে পড়ে। তো আমার ওই যে কাইটা গেছে যে, তা আম্মুরে দেখাচ্ছে, আমি দেখো কাইটা গেছে, বলে ঠিকই করছে, এত শুধু মাথা কাছে একটু ধাক্কা দা ফালায়, আমি বলে গলাটা কাইটা ফালাইতাম। মা বলে এটা? মা বলে। তো আমার আম্মু আমার ধাক্কা দা ঘর থেকে বের করে দেয়। তো ধাক্কা দা ঘর থেকে বের করে আমার অনেক কষ্ট লাগে যে আব্বু মারছে ঠিক আছে, আম্মু তো সাপোর্ট করতে পারে যে থাক মারছে বাবা কিছু হইব না, তা আম্মু সাপোর্ট করে না, আম্মু ঘর থেকে বের করে দেয়। তো দাদুর কাছে যাই, দাদুর তো গেটটা লাগানো ছিল, তো আমি জোরে জোরে গেট বাইরেতেছি, হ্যাঁ কি হয়েছে দেখো আমার মায়েরা কি করছে। তো দাদা আর কিছু বলে নাই, ওই ঘরে স্যাবলন ছিল, স্যাবলন দিয়া ওই মুছা টেসা দিছে, চলে গেছে। হ্যাঁ, তো পরের দিন সকালে দাদা ডাক্তারের কাছে নিয়ে যায়, তো ডাক্তার কি করে 2টা ঘুমের ট্যাবলেট দেয়, আজকে রাত্রে একটা, কালকে রাত্রে একটা খাইবেন। হ্যাঁ, তো মানে আমার কাছে এত কষ্ট লাগে, ওই যে ঘুমের ওষুধটা দিছে, ওই ঘুমের ওষুধটা নিয়ে আমি মানে ওই দিন রাত্রে আর একটা খাইনি, ওইটা নিয়ে আমি বাসায় আসি, বাসায় আসার পর আবার বের হয়ে ওই ওষুধটা দেখায় আরেকটা ফার্মেসি থেকে আমি 1 পাতা ওষুধ কিনি। তা আমি কি করে ওই 2টা তো খাই সাথে ওই 1 পাতা যা আছে, মানে এতগুলো তো একসাথে খাওয়া সম্ভব না, তো যে পানি দিয়া গুলা ওই খায়া ফেলাই। তো খায়া ফেলানোর পর 3 দিন পর্যন্ত আমার কোনো জ্ঞান ছিল না। তো হানিফ এই যে ফোন দেয় করে যোগাযোগ করার চেষ্টা করে, তো দাদা বলে যে ওর শরীর অসুস্থ, হ্যাঁ বলে যে আমি বাসা আসে ওর দেখো, বলেন না বাসা আসার দরকার নেই, দেখতে হবে না, কারণ ও তো জানে না যে আমি ঘুমের ওষুধ খাইছি। এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছেন? এরকম একটা সিচুয়েশন, কারণ বললো হয়তো বা টেনশন করবো বা আব্বুর সাথে অন্য রকম কিছু করতে পারে এই ভয়ে, তো দাদা কিছু বলে না। এক পর্যায়ে একদিন আম্মুর সাথে আব্বুর সাথে ঝগড়া হয়, আমার ভাইরে নিয়ে নানু বাড়ি চলে যায়, তো আমি তো বাসায় একা। তো একদিন ওই যে ফোনটা আমার দিচ্ছিল, একদিন আমি রুমে বসে বসে টিভি দেখতেছি আর ফোনে কথা বলতেছি, হেডফোন লাগানো ফোনে কথা বলতেছি। হ্যাঁ, তো ও আমার বলতেছে তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে, আসি? আমি বলি না আসার দরকার নেই, আব্বু বাসায় যে কোনো সময় বাসা আসতে পারে। তো এই যে কথাগুলো বলতেছি না, পিছনে দাঁড়াচ্ছে আমার আব্বু শুনতেছে, আমি আর জানি না। ওই যে আমার আব্বুর একটা ব্যাট ছিল, তাই এসে আমার আব্বু আস্তে করে ব্যাটটা হাতে নিছে, পিছন থেকে আমার পিঠের মধ্যে ধাম করে একটা বাড়ি লাগাতে, মানে এমন ভাবে বাড়িটা দেয় ব্যাটটা ভাঙা যায়, খুব ব্যথা হবে, মা গো বাবাকে চিল্লার, মানে কি চিৎকার। হ্যাঁ, আমার ফোনটা হাতে থেকে ছুইটা যায়, বা তোর ফোন কি দিছে, আচ্ছা কার সাথে কথা বলতেছস, তো ফোনটা আমার মারতেছে এদিক দিয়ে, আমি ফোনটা না 1 হাতে কুড়ায় নিছি, তো নিয়া আব্বু কি মারতেছে, তো পাশে একটা ভাড়াটা ছিল, উনি আসে যে মেয়ে মানুষ এইভাবে মারে মানুষ, আপনি তো আসলে মানুষ না। তো ওই মহিলাটারও মানে অনেক বকাবাজি করে, আমার মেয়ে যা খুশি তাই করুন, আপনারা কে বলার। দেখা যায় এরকম করতে, ওরা আমি ফোন দিই যে আমার আব্বু এরকম মারধর করছে, আমরা তুমি এখান থেকে নিয়ে যাও। তো অনেক লোকজন নিয়ে আসে, নিয়ে আসার পর ওইখান থেকে আমার নিয়ে আসে। যেটা হয় যে আমার আব্বু আমার খুঁজতেছে, মানে আমার কোন রুমে রাখছে, আমার আবার মারবো। তো আমার আব্বু আমাকে খোঁজাখুঁজি পর আমি ওরা বলি যে চল আমরা এখান থেকে চলে যাই, না মাইরা ফালাইবো। তো আমরা ওই রাত্রে ওইখান থেকে 1 কাপড় বাসা থেকে বের হয়ে যাই, একটা খালাতো বোন থাকে, তো ওই বোনের বাসায় নিয়ে যায়, ওইখানে রাখে আমার ওই দিন সারা রাত, আমাদের সাথে ফোনে কোনো যোগাযোগ হয় না। তো ওইখান থেকে ওর বাসায় নিয়ে যায়, বলে যে মা এই ব্যাপারে হয়েছে, এখন কি করবো বলো। তো আম্মু আর কিছু বলে না, আর কিছু বলার না, যেহেতু কইরা ফালাইছো এখন মেনে নিতেই হবো। তো এরকম করতে করতে আমাদের প্রায় 4-5 মাস কাইটা যায়। হ্যাঁ, ও আমি হঠাৎ জানতে পারি যে আমি প্রেগনেন্ট, তো কোন একটা কারণে আমার বাচ্চাটা থাকে না, নষ্ট হয়ে যায়। যাই হোক, তো নষ্ট হয়ে যাওয়ার পর আবার যেই মাসে আমার মিসক্যারেক্টটা হয়, তার পরের মাসে আমি আবার প্রেগনেন্ট হই। কিন্তু আমার এখানে একটু জানা ছিল, আমরা খুব শর্টলি চলে গেলাম, বাবা যখন জানলো যে আলটিমেটলি তাকে বিয়ে করেছেন, তখন বাবার প্রতিক্রিয়া কি ছিল? বাবার প্রতিক্রিয়া ছিল আমার কোনো মেয়ে নেই, স্পষ্ট ভাষায় বলে দিল। হ্যাঁ, আমার কোনো মেয়ে নেই। ওই যে আম্মু যে বাড়িতে চলে গেছে, তখন আম্মুরে ফোন করে বলছে তোমার আর আসার দরকার নেই, তুমি ওইখানে থাকো, তোমার মেয়ে এই কাজ করছে, আমি ওইখানে আসা করতেছি। তো এক পর্যায়ে আব্বু সালের ঘটনা, এটা 2010-এর ঘটনা। 2010-এর ঘটনা। 4 মাস পরে আপনি কনসিভ, যেটা বলছিলেন যে অ্যাবর্শন হয়ে গেল, এবং ওই সময় আপনি আলটিমেটলি আপনার জামাই কিছু করে না, করে না, মানে পুরোপুরি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আপনি কি ধরনের রেসপন্স পেলেন প্রাথমিকভাবে? শ্বশুর বাড়ি যাওয়ার পর মানে মোটামুটি সবাই ভালোই মেনে নিল। হ্যাঁ, মেনে নিল, কিন্তু যখন জানতে পারলে যে আমি প্রেগনেন্ট, তখন মানে সবাই খুব খুশি, কারণ একটা ছেলের ঘরে আরেকটা ছেলে হইব। তাই এমন দেখা যায় ওর বাসায় থাকার পর কয়েকটা মাস যাওয়ার পর আস্তে আস্তে ওর আমার প্রতি আগে খুব ভালোবাসা ছিল, খুব শ্রদ্ধা ছিল, মানে এমন একটা ভালোবাসা ছিল যে মানুষ বলতো যে না এরকম ভালোবাসা মানে খুব
কমই দেখা যায়। তো যখন ওই আমার দিন যাইতেছে ওর ব্যবহার আচরণ খুব খারাপ হইতেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ খুব চেঞ্জ হয়ে যেতেছে। তো আমার যখন 5 মাস আমার খালাতো ননদ ছিল, ওরা নিয়ে একটা ঝগড়া হয় আমার শাশুড়ির সাথে। আচ্ছা। ঝগড়া হওয়ার পর এখানে ওরা মারামারি করে এক পর্যায়ে। তো আমি মারটা থামাইতে যাই যে কি করতেছো, মার গায়ে কেউ হাত তুলে, মানে মার গায়ে হাত তুলতে যাচ্ছিল কি আপনার হাজবেন্ড? না না, ওই যে আমার খালাতো ননদটা ছিল, ও আমার শাশুড়ি গায়ে হাত তুলতে যেতেছে। তো আমি বাধা দিতে গেলে ওর, আমার ননদ খাটের উপর বসা ছিল, তখন আমার ননদ করে কি আমার পেটের মধ্যে একটা লাথি দেয়। ও তো আমার পেটের মধ্যে লাথি দেয়, আমি অনেকটা দূর আগে পড়া যাই, এতটা ব্যথা পাই যা মানে বলার মতো না। আমার মানে আমি অজ্ঞান হয়ে যাই তখন। তো আমি জানি না তো এরপরে কি হয়েছে, তবে আমার পাশের যে লোকজন ছিল এরা আমার নিয়ে পানি টানি দেয়, ইয়া করে, তো জ্ঞানে আনে। তো হঠাৎ করে আমি বিছানায় শুয়েছিলাম, আমি এমন টের পেতেছি যেমন গরম কিছু আমার শরীর থেকে বের হইতেছে, দেখলাম যে মানে বিছানায় রক্ত। তো আমার শাশুড়িরা বলি যে আম্মা দেখেন এটা কি অবস্থা। তো আমার শাশুড়ি দেখে তো অবাক, হাই হাই কি করছে। আমার বউ শেষ, আমার নাতি শেষ। পাশে একটা সরকারি ক্লিনিক যা বলে মেডিস্টপ, তো ওইখান থেকে একটা ডাক্তার বাসায় আনেন, বলে যে না বাচ্চা দেখা যায় মোটামুটি ঠিক আছে, মানে ওই যে আঘাতটা পাওয়ার কারণে একটু ব্লাডিং হয়। হ্যাঁ আচ্ছা এটা সমস্যা নেই, ঠিক হয়ে যাবো। আমি বলতেছি আম্মা ক্লিনিকে নিয়ে একটা আল্ট্রাসাউন্ড করেন, বলে কিছু হইব না, থাক কিছু হইব না। আচ্ছা। হ্যাঁ তো আমার হাজবেন্ডকে বলে, তো আমার হাজবেন্ড বলে কিছু হইব না। তো ওই যে আমার লাঠিটা দেয়, আমি বলি যে আমি এর বিচার চাই। ও কি করে যে আচ্ছা বিচার কায়দা করাম, আমরা নিজেরা করলে তুমি মাইনা নিবা না। ওই যে আমার দাদা ছিল, আমার দাদারে নিয়ে আসে। তো আমার দাদা বলে দেখো ওর তো বাপ মা নাই, ছোটবেলা থেকে তোমার কাছে বড় হয়েছে, হ্যাঁ ভুল একটা কইরা ফেলাইছে, যাক এখন ও ঠিক আছে, বাচ্চা ঠিক আছে, এর চেয়ে বড় কিছু আর দরকার নেই, মাফটাপ করে দাও। যাক কয়েকদিন যাওয়ার পর আমার যখন 5 মাসের 7 মাসের পরে আমার শাশুড়ি বলে এখন আলট্রাসাউন্ড করুন। এখন ছিলেন আমি এটা জানতে পারো, আমরা ছেলে হোক মেয়ে হোক আমার ওইটা দিয়ে দরকার নেই, আমার বাচ্চা তো আছে। তো হসপিটালে আমি আইসা পড়ি আলট্রাসাউন্ড, তো ওখানে আমার শাশুড়ি ছিল সাথে, আমার শাশুড়ি আবার ডাক্তারের কাছে যায়, এটা ছেলে না মেয়ে, বলে মেয়ে হইতেছে। তো যখন জানতে পারে মেয়ে হইব, ওরা মানে খুব একটা অন্যরকম হয়ে যায়, তেমন একটা খুশি না। তো এরকম করতে করতে 2 মাস যায়। তো এমন এর আগে ও বলে আমাকে আমি খুলনা যাবো, কেন যাইবা, কাজ আছে, যে পিলার বলতে আমরা চিনি, ও পিলার আনতে যাইবো, এখানে অনেক টাকা পয়সা আছে, বৈশা টাকা কামাইতে পারো। প্রায় কয়েকদিন থাকে, মানে আমি না করি যে না আমার এই অবস্থা, তোমার যাওয়ার দরকার নেই, বলে না আমি যাবো এখানে। তো আমার না বলে আমার এখানে চলে গেছে। তো আমি আমার শ্বশুর বাড়িতে থাকলাম না, আমি আমার দাদার কাছে চলে আসলাম। আমার আব্বু তো নেই, আমার আব্বু তো যে গ্রামের বাড়ি চলে গেছে আমার আম্মুরে নিয়ে, ওখানে চলে যাওয়ার পর আপনার বাড়িতে মানে বাবার সঙ্গে আর কোনো যোগাযোগ না, আব্বু আম্মুর সাথে কোনো যোগাযোগই নেই। তো ওইখানে চলে যাই। তো চলে যাওয়ার পর ফোনে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কোনো নাম্বারই ওর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি না। হ্যাঁ তো আমার শাশুড়ি এক পর্যায়ে বলে কি দেখো ও তো গেছে গা, মনে হয় না ও ফিরে আসবো, ওর আশাবাদ, আমরা তো আছি, বাচ্চা হইলে আমরা এটা লালন পালন করতে পারবো। মানে আমি তো অবাক, আম্মা এটা কেমন কথা, ও গেছে গা, মানে রাগ করে গিয়েছিল আপনার সঙ্গে? না ওই যে পিলার আনতে গেছে, খুলনা আসেনি, না আসে নাই। তো হঠাৎ একদিন আমার নাম্বার ফোন আসে, আমি অনেক বিপদে আছি, পারলে আমার বাঁচা, তো কি করুম, আমার কিছু টাকা পাঠাই লাগবো। তো আমার একজন স্বর্ণের কানের দুল থাকে, তাই আমি ওই কানের দুলটা বিক্রি করে দিই, 4000 টাকা বিক্রি করতে পারি। হ্যাঁ তো ওরা আমি টাকাটা পাঠাই। তো আমি বলি তুমি আসবে কবে, ফোন রাখ, আর কোনো কথা নেই, ফোন রাখ, পরে আমি যখন আসুন তখন তো আসুন। ফোন রেখা দিন দিন ব্যবহারটা খারাপ হয়ে যাচ্ছে, অনেক খারাপ। তো আমি সারাক্ষণ শুধু কান্নাকাটি করি, আমার এই অবস্থায় ফালা রেখে আমার চলে গেল, আমার কথাটা একটাবার ভাবলো না। হঠাৎ করে একদিন ও আসে, হ্যাঁ আয়সা জিজ্ঞেস করে কেমন আছো, কি অবস্থা। আমি বললাম হ্যাঁ ভালো আছে, তুমি কেমন আছো। মানে আমি ওরে দেখে কান্না থামাইতে পারি না। তারপরে মানে ওর প্রতি রাগ আছে, কিন্তু আমি ওর জড়ায় ধরে খুব কান্নাকাটি করি, যে এতদিন পরে আসছি, থাক একটা সান্ত্বনা দেই। ও আমার ওই সান্ত্বনাটা দেয় না, আইসি তো আবার কান্দাকাটি কিসের, নাইলে কি করতা। এরকম 2-1 দিন যাওয়ার পর আমার না ব্যথা হয়, পেটে খুব ব্যথা হয়। তাই বলে জানাই যে আমার খুব ব্যথা হয়, আমার কিছু একটা করো। ও ডাক্তার কাছে নিয়ে যা, ডাক্তার বলে হ্যাঁ এটা ডেলিভারির ব্যথা, বাট আমরা কোনো ওষুধ দিতে পারবো না, এটা সহ্য করতে হবে। এরকম মানে ওই যে ব্যথাটা ছিল, ব্যথাটা নিয়ে ওই নভেম্বর মাসটা পুরোটা আমি ব্যথায় ভুগছি। কিন্তু যেই ডাক্তারের কাছে যেটা বলে যে এটা ডেলিভারি ব্যথা, কিন্তু সহ্য করতে হবে। তো ডিসেম্বর মাসের 2 তারিখে রাত্রে আমার এত ব্যথা, যেমন আমি আর সহ্য করতে পারতেছিলাম না। তো ওরা বলতেছে কিছু তো একটা করো, বাঁচাও নাহলে মাইরা ফেলো। তো কিছু করে না। তো আমার দাদারা বলে আর ওর মারে বলে, তো ওনারা ওই দিন রাতে আমার হসপিটালে নিয়ে যায়। পর্যায়ে আমার মেয়ে হয়। তো মেয়েটার কোনো ভরণ পোষণও দেয় না। আমার একটা শারীরিক কোন একটা সমস্যার কারণে আমার বুকের দুধ খাইতে পারে না, ওকে আলগা দুধ কিনা খাওয়াইতে হয়। ওর সাথে অনেক ঝগড়াঝাটি হইতো, অনেক মারধর করতো। এমন করতে করতে অনেক
কিছুই হয় লাইফে, তো এরকম করতে 4-5টা বছর কাইটা যায়। হ্যাঁ, পরে ঠিক মতো কাজকর্ম করে না, পরে একটা চাকরি নাই ইসলামপুর 3 পিসের দোকানে, স্যালারি হয় মাত্র 5,500 টাকা। এটা কথা আমাদের চলে না, তারপরও কোন রকম চলে যায়। আর ওর একটা স্বভাব ছিল যে ওর নেট নিয়ে খুব বিজি থাকতো, ইন্টারনেট নিয়ে। হ্যাঁ, ইন্টারনেট নিয়ে খুব বিজি থাকতো, সেক্স বিষয় নিয়ে মানে খুব ইন্টারেস্টিং ছিল এইসব বিষয়। তো এগুলো না অনেক ঝগড়াঝাটি হয়। তো একবারে দেখা যায় যে আমি একটা ফেসবুক আইডি খুলি, যে ও কি করে দেখুন, সবার সাথে বসে বলে যে ও আনম্যারিড, মানে ও দেখতে খুব ভালো ছিল, ওরা অ্যাড পাঠাই একসেপ্ট করে না। তো আমি একটা ফেসবুক আইডি খুলি, তো ওইখানে আমি কয়েকদিন চ্যাটিং করি, কয়েকটা ফ্রেন্ড বানাই। পর ওইখানে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, ছেলেটার নাম হচ্ছে রাফিল, চিটাগাং ইউনিভার্সিটিতে অনার্স 3rd ইয়ারে পড়তেছে। তো আরেকটা ছেলে যার নাম আরজে সজীব, কে আপু বলে ডাকে। হ্যাঁ, ওর সাথে আমার লাইফের সমস্ত কথা শেয়ার করি, বাট আমি ওকে এইটা বলি না যে আমি ম্যারিড। আপনিও বলেন না? না, আমি ওকে বলি না আমি ম্যারিড, আমি বলি আনম্যারিড। তো এমন একটা সময় আসে আমার যে আমি খুব একটা অস্বস্তিকর একটা সিচুয়েশনে থাকি, তো আজ সজীবের সাথে আমি মিট করি। নাম ছিল আরজে সজীব, আসলে তো পেশায় আরজে না, সেটাই হোক। হ্যাঁ, সজীব। তোরে বলি দেখ, ফার্স্ট তোরে বললাম যে আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে আছে, তো আমি মেয়ে ওর কাছে চলে আসি। আমার ওই যে মোহাম্মদপুরের আমার চাচারা থাকতো, কাছে চলে আসেন, আর সজীবের সাথে দেখা করতে, ফেসবুকে কথা বলতে বলতে ওর সঙ্গে দেখা করতে আসেন। হ্যাঁ, দেখা করে আমি চলে যাই আমার চাচার বাসায়, ওইখানে ছিলাম। তারপরের দিন ও বলে যে দেখ দিয়া যা হয়েছে বাসায় চলে যা, থাক রাগারাগি করার লাভ নেই, ও ঠিক হয়ে যাবো। তো এই কথাটা রাফিলরা আবার জানে। ও তো আমার বলে যে আপি তুমি এটা কি করে ভাবলা যে আমি তোমার সাপোর্ট করবো না? 90% মেয়েদের মধ্যে এই জিনিসটা হয়, এরকম টর্চারিং সহ্য করে। তো ওরা আমি বলি যে দেখ ভাই, আমার বাবা মা থাইকেও নাই, ওর আবার বাবা মা নাই, মেসে থাকে, ওইখানে থেকে টিউশনি করে, নিজের লেখাপড়া কন্টিনিউ করে। এক পর্যায়ে আমি ও বলে যে তুই আমার বাবা, তুই আমার মা, তুই আমার ভাই, তুই আমার বোন, তুই আমার সবকিছু, তুই সারা জীবন আমার পাশে থাকিস ভাই। বলে হ্যাঁ আপা আমি তোর পাশে আছি। তো এর মাঝখানে আমি একটা কথা রেখে গেছি যে 2013 সালের ঘটনা। তো 2013 সালে আমার হাজবেন্ডের সাথে আমার একটা রাগারাগি হয়, তো মানে রাগারাগির কারণে যখন আমি সুইসাইড করতে যাই, তো আমাদের বাড়ির পাশে নতুন একটা বিল্ডিং হয় 13 তলা, তো ওইখানে যাই, ওইখানে গিয়ে আমি 12 তলা থেকে লাফ দিই। 12 তলা থেকে আপনি লাভ দেন? হ্যাঁ। ওকে, আমরা এই জায়গাটা থেকেই ফিরবো। ছোট্ট একটা বিরতির সময় যেহেতু হয়ে গেছে, 5 মিনিটের একটা বিরতি নেব। আর প্রিয় শ্রোতা, আজকের এই গেস্টকে দেখার জন্য আপনারা আসবেন ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা নিশ্চয়ই আপনারা জানেন, www.facebook.com/kibriya.rj, KEBRIA.RJ, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। একটা বিশেষ ঘোষণা দিতে চাই সবার জন্য, যারা ফেক পেজ করে অলরেডি করেছেন আরজে কিবরিয়া নামে কিংবা অন্যান্য অনুষ্ঠানগুলোর নামে এবং হ্যালো 8920 নামে, তাদের সমস্ত ফেক পেজগুলো আমরা পুলিশের কাছে হ্যান্ডওভার করেছি এবং খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। 2-1 অলরেডি কট হয়ে গেছেন। আমরা সবাইকে বিনীত অনুরোধ করব, যারা করেছেন প্লিজ ড্রপ করেন, প্লিজ বন্ধ করেন, নইলে আপনার আইনি যে স্টেপ সেটা আমরা নিতে বাধ্য হচ্ছি, আমাদের কিছুই করার নেই, কারণ এগুলো আসলে বিভিন্নভাবে আমাদের লিসনারদেরকে প্রতারিত করছে। এখনই সতর্ক হন, নইলে আপনি ভিকটিম হবেন। ওকে, আমরা বিরতি নিয়ে ফিরছি 5 মিনিট পরে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ওকে, ফিরে আসলাম আমরা আবারও। আমরা দিয়ার কাছে ফিরবো, তার আগে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট দিতে চাই আপনাদের সবার জন্য। খুবই খুশির খবর, সেটা হচ্ছে এবারের বইমেলায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920, যেটা আপনারা জীবনের গল্প নামেই বেশি চেনেন, জীবনের গল্পের 3 নম্বর বইটি আসছে এবং এই বইয়ের বিশেষ আকর্ষণ একটি, সেটা আমি একটু পরে রিভিল করব।
কয়েকটি এপিসোড যাবার পরে, কিন্তু এই বইটি যেহেতু খুব দ্রুত কাটতে হয় সেজন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা রেখেছি। অনেকে ঢাকা শহরে আসতে পারেন না, সারা বাংলাদেশে শোনেন, সেটার জন্য আপনারা ঘরে বসেই বইটি সংগ্রহ করতে পারেন। অ্যাডভান্স বুকিং চলছে, অগ্রিম বুকিং নেওয়া হচ্ছে রকমারি.com-এ। ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি 16297। আমি আবারও বলছি 16297, 16297। এই নম্বরে ফোন করে আপনি যদি অ্যাডভান্স বুকিং দেন, বইটি বাজারে আসার সঙ্গে সঙ্গেই আপনার বাসায় বইটি পৌঁছে যাবে। বইটির নামমাত্র মূল্য মাত্র 150 টাকা। দিয়া, খুবই ক্রিটিক্যাল একটা জায়গায় আমরা ছিলাম, তারপর কি হলো? 12 তলা থেকে লাভ দিই, তো আমি বেঁচে থাকি এই কারণে যে ওই যে কারেন্টের তারগুলা থাকে না, ওই তারগুলার উপরে পড়ি। আমার শরীরে জর্জেট একটা 3 পিস পরা ছিলাম, তো জর্জেট থাকার কারণে ওই যে তারগুলা ছিঁড়া, ওই তারগুলোর সাথে প্যাচে যায়। মাই গুডনেস, 10-12টা তার থাকে, ওই তারগুলোর সাথে প্যাচে যায়। প্যাচে ওরা আমার তারটা, আমার কারেন্ট যেহেতু নিচে একটা বাড়ি দেয়, আবার মানে দোতলার উঁচা, এতটুকু উঁচা উঠায় ফেলায়, আবার ছেড়া দেয়। তো ছেড়া দেয় যখন ফালায়, তখন এমন একটা জায়গার মধ্যে আমি পড়ি যে আমার ডান সাইডের মাজা কোমরটা হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে যায়, খুলে জোড়াটা খুলে যায়। তো ঢাকা মেডিকেল নেয়, ওইখান থেকে আমার ব্যান্ডেজ ট্যান্ডেজ করে তো দিয়ে দেয়। আর ওরা বলে যে সরি ভাইয়া, আমরা এই রোগী রাখতে পারবো না, এখান থেকে ওরা নিয়ে যান। বলে কেন নিয়ে যাবো? দেখেন আমরা মিথ্যা সান্ত্বনা দিব না, যেই অবস্থা, মেরুদণ্ডের হাড্ডি, মাজার হাড্ডি, পায়ের হাড্ডি, 3টা হাড্ডি একটার উপর আরেকটা উঠা গেছে। তো এর অবস্থা খুবই সিরিয়াস, বাঁচানো হয়তো বা সম্ভব না, এর নিয়ে যান আপনারা। আমার নিয়ে আসে বাসায়। তো পরের দিন সকালে আমি তো কিছু খাইতে পারি না, আমার ঠোঁট কাটা, আমার ঠোঁটে যে দাগটা আছে, নাকের উপর 3টা সেলাই পরে। তো আমার হাজবেন্ড আমাকে এটাই বলে যে দেখ, তো তুই করা বলে, দেখ যা হয়েছে হয়েছে, এরকম পাগলামি আর কখনো করবি না, হ্যাঁ, মরা চিন্তা ভাবনা করিস না। যাকে এরকম করতে করতে এক পর্যায়ে সুস্থ হয়ে উঠি। তো সুস্থ হয়ে উঠি, তো এর মাঝখানে ওর একটা মেয়ের সাথে অ্যাফেয়ার হয়, হ্যাঁ, একটা ফেসবুকের মাধ্যমে, অধরা। মেয়েটা রাজশাহী থাকে। তো একদিন মেয়েটার সাথে আমার কথা, মানে একদিন ফোনটিতে একটা মেসেজ আসছে ওর মোবাইলে। তো আমি জিজ্ঞেস করি কি হয়েছে, না অফিস থেকে একটা মেসেজ আসছে। তো ফোনটা লক করে ও ঘুমায় গেছে ওদিন রাতে। সকালবেলা ঘড়ির টাইম দেখার জন্য ফোনটা আমি হাতে নেই। তো এই মেসেজ অপশনে গিয়ে দেখি কি, মেয়েটা জিজ্ঞেস করছে তুমি কি এখন ফ্রি আছো? ও বলে যে না, আম্মু পাশে আছে, অনেকদিন পর আম্মুর সাথে শুতে চাইছে, এখন কথা বলতে পারবো না, পরে কথা বলবো। এটা মেসেজ অপশনে গিয়ে আপনি দেখেন? হ্যাঁ। তো আমি আর কিছু বলি নাই। তো আমি ওই যে নাম্বারটা ছিল, নাম্বারে কল দিই। রিসিভ করার পর আমি জিজ্ঞেস করি কে আপনি? বলে আমার নাম অধরা। কোথায় থাকেন? রাজশাহী। তো ঠিক আছে, এই নাম্বারটা কাজ জানেন? বলে হ্যাঁ, এই নাম্বারটা তো অপূর্বর। কি সম্পর্ক ওর সাথে আপনার? বলে কেন? বলে হ্যাঁ আছে, একটা না একটা সম্পর্ক তো অবশ্যই আছে, না থাকলে তার ফোন নাম্বার থাকে না। তো ওর যে বিয়ে হয়েছে আপনি জানেন? বিয়ে হয়েছে মানে? বলে হ্যাঁ, ও তো বিয়ে করছে, আপনি জানেন না? বলেন না। ওর একটা মেয়ে আছে, ওর ওয়াইফ আছে, আপনি কিছুই জানেন না? বলেন না। আমি জিজ্ঞেস করি আপনার ওর সাথে রিলেশন কতদিন? বলে ওর সাথে আমার রিলেশন 4 বছর যাবত। 4 বছর যাবত? হ্যাঁ, 4 বছর যাবত। কিভাবে রিলেশন? ফেসবুকের মাধ্যমে। তো এতদিন আপনি জানতে পারেন ওর যে ও বিয়ে করছে, ওর বউ আছে, বাচ্চা আছে, জানেন না? বলেন না। আচ্ছা আপনার ফেসবুক আইডিটা কি বলবেন? তো বলে যে অধরা, আর এই নাম্বার দিয়ে সার্চ দিলে আপনি পাবেন। হ্যাঁ, তো এই নাম্বার দিয়ে সার্চ দিই। তো আমার তখন একটা নতুন আইডি খুলে মেয়ের আর আমার ছবি দিই ওরে, এই দেখো। তো মেয়েটা বলে তো এখন আপনি কি চান? আমি বলি আমি চাই ও যেহেতু এটা জানে না, আমি আপনার সাথে কথা বলতেছি, ওকে জানেন না, আপনি প্লিজ ওর সাথে আর কথা বলেন না, আমার সংসারটা নষ্ট করেন না। মেয়ে বলে আচ্ছা ঠিক আছে আপা। তো মেয়েটা ফোন দেয় কিনা জানি না। তো আমি ওরা জিজ্ঞেস করি যে আমি অধরাকে, তো বলে না আমার খুব মারধর করে, তুই আমার ফোন ধরছস কেন, এটা সেটা নানান ধরনের কথাবার্তা বলে। যাই হোক, কথাবার্তা বলার পর আমি খুব রাগ হই, যা আমিও প্রেম করব ওর মতন। যাই হোক, এরকম করতে করতে কয়েকটা বছর চলে যায়। তো এই যে কয়েকটা মাস আগে, ফেব্রুয়ারির কথা, তো আমার দাদা খুব অসুস্থ থাকে, ডায়াবেটিস হয়, পায়ে একটা সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের কারণে সমস্যা হয়, তো ওনার ডান পায়ের পাতাটা কাইটা ফেলাইতে হয়। আর আমার দাদা মারা যায় ফেব্রুয়ারির 20 তারিখে। তো 20 তারিখে মারা যাওয়ার পরে আমি মার্চ মাসে আবার নতুন আরেকটা আইডি খুলি, দিয়া ইসলাম দিয়া। ওইখানে পরিচয় হয় ওই যে বললাম রাফিল আর সজীব। রাফিল তো আমার ভাই। যাই হোক, এর মাঝখানে আমার দাদা মারা যাওয়ার কিছুদিন আগে আমার আব্বুর সাথে ভালোই কথাবার্তা হয়, তো মাইনা নেয়, মোটামুটি কোন রকম মাইনা নেয়। তো কষ্ট সহ্য করে তো আব্বু কোন রকম মাইনা নেয়। মাইনা নেওয়ার পর রোজার ঈদের আমি যখন আয়সা পড়ি, তখন সজীব তো আমাকে বুঝায় শোনা পাঠায় দেয় ওইখানে। তা আবার চলে আসে। চলে আসার পর কোরবানি ঈদের কিছুদিন আগে
আর সজীবের সাথে আমার কিছু কথা হয়। একদিন ও আমাকে অনেক মারধর করে, আমার হাজবেন্ড অনেক মারধর করে। তো দিনে মারধর করে, তো সন্ধ্যার সময় আমরা কথা বলতেছি। তো সজীব ওর নানু বাড়িতে ছিল জামালপুর। তো আমি ওরে বলি, সজীবটা বলি যে দেখ আমি অনেক খারাপ কষ্টে আছি, তোরা পারলে কিছু কর, না পারলে না করে দে, আমার যা করার আমি করুম। কেন তোর কি হয়েছে? আমি খুব কান্নাকাটি করতেছি। তো ও আমার বলে যে দিয়া তুই আমার কাছে আসবি, আমি তোরে বিয়ে করতে চাই। কে বলে এটা? সজীব বলে। সজীব বলে। তো রাফিল বলে আমি কি ভাই ও আমার এই কথা বলে না দুষ্টামি করে। আমি বলি না, ওর জিজ্ঞেস কর। তো সজীব বলে যে না রে রাফিল, সত্যি আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি ওরে। তো এর মধ্যে আমি ওই যে বললাম, ওই একদিন ওর সাথে রাত্রে কথা বলতেছে ওর সাথে অনেক ঝগড়া হয়। তো রাফিলটা বলে যা তোর বোনের সাথে আর কথা বলুম না। তো আমার সাথে কথা না বলে থাকতে পারতো না। তারপর আবার ফোন দিত। তো আমি বলি রাফিল ভাই আমি তো খুব কষ্টে আছি, কি করা যায়? রাফিলটা কে জানো? ফেসবুকে সম্পর্ক আমি ভাই বলি। ও তো ওরে বলি, ওরে বলার পর ও বলে না আপা যে এতদিন কষ্ট করছো করো, দেখো 2টা বছর আমি অনার্সে পড়তেছি 3rd ইয়ারে, আমি ঢাকায় আসি, তখন ভাইয়াকে আমি বুঝামো যে ভাই এরকম করে না, এরকম করা ঠিক না, বুঝামো। তো যদি না বুঝে তখন তোমার আমি আমার কাছে নিয়ে আসম, আমার তো কেউ নেই, তুমি আমার সবকিছু, তোমার আমি আমার কাছে নিয়ে আসম। যদি ভাইয়া না মানে, আর মানলে তো ভালোই। কোরবানি যাওয়ার পরে 15ই সেপ্টেম্বর রাত্রে ওই দিনে আবার ওর সাথে আমার হাজবেন্ডের সাথে অনেকটা রাগারাগি হয়, মারামারি হয়। তো আমাদের বাড়ির পাশে একটা ছেলে ছিল, মামি মামি বলে ডাকতো। তো বিয়ার যেটাকে বলে আনে, 1 কেস বিয়ার আনে। তো আমাকে বলে মামি এটা রাখতে পারবেন, আমি সকালে নিয়ে যাবো। বলে আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে 2টা দিতে হইব। তো আপনি কি করবেন? আমি খামো। তো ওই দিন ওর সাথে সজীবের সাথে আমি অনেক রাগারাগি করি, 2টা বিয়ার আমি একাই খাই। খাওয়ার পর একটু মাতাল টাইপের হয়ে যায়। তো মাতাল টাইপের হয়ে যাওয়ার পর ওর সজীবের সাথে অনেক রাগারাগি করি, রাফিলের সাথে অনেক রাগারাগি করি। রাফিল আমার প্রতি খুব রাগ হয় যে তোর মতন বোন আমার লাগবো না, তুই বোন হওয়ার যোগ্য না, এটা সেটা। সজীবের উপর এই রাগটা উঠাই। তো সজীব ওই দিন এতটা কষ্ট পায়, খুব কান্না করে, সারা রাত কান্না করে। তো সারাদিন আমি ওর সাথে কোনো কথা টথা বলি না। সন্ধ্যায় আমার ফোনটা হাতে নেই, দেখি যে ফোনের মধ্যে কমপক্ষে 50টার উপরে কল আর 10-15টা মেসেজ। রাফিল আমার সাথে ঝগড়া করলে ও কখনো নিজে থেকে কথা বলে না, আমার নিজে সাইডা কথা বলতে হয়। তো এতগুলো ফোন দিচ্ছে, ফোন রিসিভ করে না, ফোন রিসিভ করে না। তো সজীবের নাম্বারে ফোন দিয়ে কেউ রিসিভ করে না। তো এক পর্যায়ে সজীব বোন রিসিভ করছে, বলে আপু আপনার সাথে কিছু কথা ছিল, সারাদিন ফোন করছে, আপনার ফোনটা রিসিভ করেন নি কেন? আমি বলি আগে আপনি সজীবটা দেন, ওর সাথে আমি কথা বলি। বলে সজীব তো মারা গেছে সকালবেলা, আজকে 11টা বাজে মারা গেছে। কেন মারা গেছে জানি না কি হয়েছে, সারা রাত অনেক কান্নাকাটি করছে। তো সকালে ঘুম থেকে উঠে আমার মামি ওরে নাস্তা দিছে খাইতে। তো নাস্তা খাইতেছে, হঠাৎ করে বলতেছে যে রাফিল ফোন দিছে। খাওয়া রেখে উঠে গেছে। রাফিল বললো এতটুকু শুনলাম যে আমি খাই নাস্তা করে আমি দিয়ারে ফোন দিতেছে, ওর সাথে একটু কথা বলো, শেষ কথা। তা খাইতে বসে বলতেছে আমার বুকটা না কেমন ব্যথা করতেছে। খাইতে বসে খাওয়াটা বুকের মধ্যে আটকে গেছে। হঠাৎ করে ও খাটের মধ্যে উঠা শুইছে। শোয়ার পর সবাই তেল মালিশ করতেছে, মাথা পানি টানি দিতেছে। ও ঘুমায় গেছে এক পর্যায়ে। তো ঘুমের মধ্যে মারা গেছে। তো ডাক্তারের কাছে নিচে, হসপিটালে নিচে, ডাক্তার বলছে স্ট্রোক করছে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ভাগ্য আসলে যার বিড়ম্বনায়, সে আসলে বিভিন্ন রকম ভাবেই বঞ্চিত সমাজে, এটা আসলে নতুন করে বলার কিছু নেই। আপনার বর্তমান অবস্থাটা কি? বর্তমান অবস্থা আমি তো এখান থেকে মানে এই যে ও মারা যাওয়ার পর কান্নাকাটি করি। তো সবাই আমাকে ব্লেম করে, ফেসবুকে কয়েকজনের সঙ্গে আপনার সম্পর্ক আছে। সো এটা খুব স্বাভাবিক, আমাদের সোসাইটিতে এই জিনিসগুলো হয়, না জেনে না শুনে না বুঝে এই জিনিসগুলো হয়। আপনার একেবারে বর্তমান অবস্থা কি? আপনি কি আপনার হাজবেন্ডের সঙ্গে আছেন? না, এখন নেই। ওই যে আমি ও মারা যাওয়ার পর আমাকে যখন সবাই বলে যে আমি ওর মৃত্যুর জন্য যাই, তখন আমি ফাঁসি দিতে যাই গলায় আবারও। হ্যাঁ, ফ্যানের সাথে বাসায় ফাঁসি দিতে যাই। তো আমার শাশুড়ি দেখতে পারে যে আমি ওই জিনিসটা করতেছি, মানে পর্দার হালকা একটু সরে যায় ফ্যানের বাতাসে। তো দেখে যে আমি ফাঁসি দেওয়ার চেষ্টা করতেছি। তখন আমার শাশুড়ি জোরে জোরে গেট বাইরে করার পর আমি খুলছি। বলে কি করতেছিল? জাম্মা কিছু না। আমি তো দেখছি। তো আমার হাজবেন্ড বাসা ডাইকাই না বলে যে ওইগুলা করতেছে, কেন করতেছে। তো আমার ফোনটা হাতে নেয়। তো আমার ফোনটা হাতে নেওয়ার পর ওই যে সজীবের সাথে বা রাফিলের সাথে কথা বলতাম, মেসেজে কথা বলতাম, ওইগুলা দেখে। তো আমাকে বলে আমার নাকি ওর সাথে অ্যাফেয়ার ছিল। তো আমাকে খুব টর্চারিং করে, 2 দিন পর্যন্ত বাসা আটকায় রেখে খুব টর্চারিং করে। তো আমি আমার আব্বারে জানাই ব্যাপারটা। তো আমার আব্বা বলে বিয়ে করছো নিজের ইচ্ছায়। তো
তোমার যে আমি এমনি একটু কথাবার্তা বলি করি, আদর যত্ন করি, এটাই বহুত কিছু, আর কিছু করার নেই। তা আব্বা সাপোর্ট করে না, দেখেন আমি দেখতেছি ও আমার খুব টর্চারিং করতেছে, আমার সহ্য হইতেছে না। তা আমি ওইখান থেকে এক পর্যায়ে আমি মেয়ের নিয়ে আমি চলে আসি। তো শেষ পর্যন্ত আপনি আপনার স্বামীর সঙ্গে থাকতে পারেননি? না। উনি কি আপনাকে বের করে দিয়েছে বাসা থেকে, নাকি আপনি চলে এসেছেন? আমি চলে আসছি। আপনি রাগ করে চলে এসেছেন? ওকে। আপনার বাচ্চাটা কোথায় এখন? বাচ্চাটা এখন আমার হাজবেন্ডের কাছে। কি করেন আপনি? কি এখন পেশা? আমি বর্তমানে একটা গার্মেন্টস এ জব করতেছি। গার্মেন্টস এ জব করেন। আপনার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান এখন যেহেতু ওই যে বললাম আমার আব্বু এই ঘটনাটা জানার পর আমার আব্বু আমাকে ডাইরেক্ট বলে যে আমি ওকে ত্যায্য করে দিচ্ছি। মানে বাবা আপনাকে এক ধরনের ত্যায্য করে দিয়েছে, স্বামীর কাছে আপনি যাবেন না কারণ সে অত্যাচার করে। আপনি নিজে এখন 2 পয়সা রোজগার করার চেষ্টা করছেন, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি। সো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না একটা, যে ভবিষ্যৎ আমি এটা করতে চাই, ওটা করতে চাই? তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা এখন আমি ভালো একটা জব করতে চাই, নিজের পায়ে দাঁড়াবো। নিজের পায়ে দাঁড়াবেন। আপনি এই হ্যালো 8920 তে এই গল্পটা কেন বলতে আসলেন, কেন বললেন, কোন উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য বলতে গেলে আমি চাই যে সবাই জানুক এটা, যে আমি যে ভুলটা করছি। এই যে ফেসবুকের কারণে আমার স্বামীর আমি নিজের ইচ্ছাকৃত ভাবে বিয়ে করছি, আমার স্বামীর ওখান থেকে সামান্য একটা ভুলের কারণে আমি ওখান থেকে চলে আসছি। চলে এসে এখন আমি গার্মেন্টস এ কাজ করতেছি। যে ভাইয়ের আশা করছিলাম ওই ভাইও এখন আমার সাপোর্ট করতেছে না, সবাই আমার কাছে চলে গেছেন। ইনফ্যাক্ট কেউ আমার সাপোর্ট করতেছে না। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি এক কথা। আপনি মনে করেন এটা কোনো না কোনো ভাবে আপনার নিজের ভুল, এই ভুলগুলো যাতে কেউ কখনো না করে। রাইট। কিন্তু আপনার বাবা আপনার সঙ্গে যে আচরণটা করেছে সেটা কি ঠিক করেছে? ছোটবেলা থেকে যে মারধর করা, জোর কারণে টর্চার করা, এগুলো কি ঠিক করেছে আপনার বাবা? না, এগুলো ঠিক করেনি। এক্স্যাক্টলি। আমি সেটাই বলি যে ভুল আসলে দ্বিপাক্ষিক। একটা হচ্ছে যে সন্তানকে ঠিকমতো বড় করতে না পারা, এটা একটা ভুল, এবং তারপর সন্তান নিজের সিদ্ধান্তে যে কাজগুলো করতে থাকে সেখানে কোনো প্যারেন্টাল গাইডেন্স থাকে না, সেখানেও থাকে ভুল। দুটো ভুল মিলে অঙ্কের ভাষায় মাইনাসে প্লাস হয়, কিন্তু জীবনে আসলে ব্যাপারটা এরকম হয় না। একের পর এক ভুলের সংখ্যা বাড়তে থাকে, জীবনটা নাজেহাল হয়। প্রিয় শ্রোতা, আজকের এই জীবনের গল্প থেকে আপনারা কি শিখবেন, কি নিবেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে সেই মানুষটা বা সেই মেয়েটা, দিয়াটা, যার স্বপ্ন ছিল ডাক্তার হবার, যে একটু সাপোর্ট চেয়েছিল লেখাপড়া করার জন্য, তাকে যদি ওই সাপোর্টটা দেয়া যেত লেখাপড়ার জায়গাটাতে, তাহলে হয়তো দিয়া খুব বড় একজন ডাক্তারই হতো। তা না করে